গল্প সূচনায় সমাপ্তি। লেখনীতে নুসরাত তাবাসসুম মিথিলা। আমি তোমায় অনেক ভালোবাসি, সত্যিই বলছি, এক বিন্দু মিথ্যে নেই। ক্লান্ত শরীরে, অবচেতন মনে কারো হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো ঘটল। রাতের সমস্ত আধার কেটে নতুন ভোরের সূচনা ঘটেছে। তিমির রাতের গ্লানি ঝেড়ে নব্য দিনের সুন্দর সূচনা। বিছানায় আড়মোড়া কাটাতে ব্যস্ত রূপক হাসান। দীর্ঘ কয়েকদিনের কাজের চাপ আর ধকল পেরিয়ে আজকে তার ছুটির দিন। ছুটি কি ঠিক বলা যায়? সে যাই হোক, শহরে ব্যস্ততা থেকে হয়তো এবার মুক্তি পেতে চলেছে সে। তাই তো গত পরশু যখন সে চাকরির স্থানান্তরের সংবাদ পেল, মুহূর্তেই যেন তার চেহারার ক্লান্তি উবে যায়। অবশেষে তার ইচ্ছে আর প্রচেষ্টা তার সফলতা হয়ে ধরা দিল। সচরাচর সকালে রূপকের ঘুম না ভাঙলেও আজকের সকালটা যেন একটু অন্যরকম। পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ, ঘন কুয়াশার চাদরে আবৃত একটি সকাল। ব্যাস, আর কি প্রয়োজন প্রশান্তি পেতে? সত্যিই কি তাই? বিছানা ছেড়ে উঠতে দাঁড়িয়ে গায়ে চাদর জড়িয়ে নিল সে। তারপর দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো রূপক। দূর নীলিমায় চোখ বোলালো সে। পাখিদের আনাগোনা দেখতে লাগলো সে। চোখ বন্ধ করে সেকেন্ড কয়েক বড় করে শ্বাস ছাড়ল সে। তারপর নির্মল চিত্তে পুনরায় শ্বাস গ্রহণ করল। অতঃপর চোখ খুলল রূপক। হঠাৎই একাকিত্বের মরণ ছোবল যেন গ্রাস করল তার হৃদয়কে। মুহূর্তেই বিষণ্ণ চিত্ত আষ্টেপৃষ্ঠে ঘিরে ফেলল তার উৎফুল্ল মনকে। আজ হয়তো এই প্রকৃতির নির্মল রূপ সে তার প্রেয়সী সান্নিধ্যে কাটাতে পারত। কিন্তু হায়, সুখপাখি যে বড্ড হৃদয়হীনা। পোষ্য মানতে সে যেন বড্ড নারাজ। তাই তো রূপকের দিন কাটে আর একলা একলা, প্রেয়সী বিনা। চোখের কার্নিশ বেয়ে তপ্ত জলের ফোঁটা গড়িয়ে কপল স্পর্শ করল। তারপর সে আকাশের পানে চেয়ে বলল, তুমি কি এর কখনো আমার জীবনে ফিরে আসবে না? তারপর খানিকটা সময় জুড়ে নীরবতার পায়চারি। আবার রূপক মুখ খুলল। সে অজানা শ্রোতার উদ্দেশ্যে পুনরায় বলল, তুমি না চাইলেও তোমায় ফিরতে হবেই। আমি জানি তুমি এখানেই আছো। তোমার জন্যই আমি এখানে এসেছি। তোমাকে সাথে নিয়েই আমার পথচলা পুনরায় শুরু হবে। রূপকের গলা কেঁপে উঠল। সত্যিই কি সে আছে, নাকি সবটাই কল্পনার প্রভাব? নিজেকে সামলে নিয়ে বারান্দা ছাড়ল সে। নিজের প্রতি বিরক্ত হলো বেজায়। এত অল্পতেই ভেঙে পড়লেই কি চলবে? নিজেকে শক্ত হতে হবে। তবে দিনের শুরুটা তো রোজই ঘটে প্রেয়সীর স্মৃতি হাতে। পাহাড়িদের সকাল শুরু হয়েছে ভোরের আলো উকি দেয়ার সাথে সাথেই। শীতের সকাল হলেও তাদের মাঝে যেন অলসতার লেশমাত্র নেই। মারমা আদিবাসী নারীরা বেরিয়ে পড়ছে জল সংগ্রহের উদ্দেশ্যে, আর পুরুষেরা বেরোচ্ছে তাদের কৃষিভূমির উদ্দেশ্যে। পাহাড়ের খাঁজে খাঁজে কুঁড়েঘরগুলো যেন অন্যরকম সৌন্দর্যের হাতছানি। অবাক বিস্ময়ে কর্মঠ মানুষগুলোকে দেখছে রুথিলা তাবাসসুম। আদিবাসী বাচ্চারা তাদের নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছে। বাচ্চাগুলো আধো বাংলায় কথা বলে, যা শুনতে বেশ লাগে। রুথিলা দৃষ্টি ফিরিয়ে নিল। রান্নাঘরের উদ্দেশ্যে পা চালালো। সকালে নাস্তা তৈরি করতে হবে যে। এ কি মেয়ে, তুমি রান্না করেছো কেনে? আমি আছি তো। নুরা মারমা চিন্তিত কণ্ঠে বলল, দিদি রোজ তো তুমি করো, আজকে না হয় আমি করি। আমার হাতের রান্না খাবে না বুঝি? মিষ্টি হেসে বলল রুথিলা। আহাতা হবে কেনে? আমি তো তোমার কষ্ট হবে ভেবে বলছি। আমার কোনো কষ্ট হবে না। আপনজনের জন্য কিছু করতে পারলে শান্তি লাগে গো দিদি, বড্ড শান্তি লাগে। একখান কথা কই বুবু, মনে কিছু নিও না। তুমি কি এর ফিরবে না তোমার স্বামীর কাছে? দিদি আমি ভাপা পিঠে আর চিতই পিঠে তৈরি করছি কিন্তু। আর ঘরে তো খেজুর গুড় আছেই। যদি চাও তো অন্য কিছু তৈরি করি। প্রসঙ্গ পাল্টাতে রুথিলা জিজ্ঞেস করল, তুয়ার যা খুশি কর। তুমি কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলে না। নুরা মারমা ধীর কণ্ঠে বলল,
রুথিলা নিঃশব্দে হাসল খানিক, তারপর কাজে মন দিল, আর নুরার দিকে দৃষ্টিক্ষেপ করল, আর দেখতে পেল নুরা মারমা উঠোন ঝাড়ু দিচ্ছে। মেয়েটা অবাঙালি হলেও বাঙালিদের মতো অতিথিপরায়ণ। বেশ অনেকটা দিন তাদের সাথে কাটিয়েছে রুথিলা। খুব কাছ থেকে তাদের পর্যবেক্ষণ করার সুযোগও পেয়েছে সে। বিধায় নুরা মারমার স্বভাবের সাথে অনেকটাই পরিচিত হয়েছে সে। কি বলছেন আরো একটা খুন? এবার সবটা অসহ্য লাগছে, রাগান্বিত কণ্ঠে বললেন শামীমউদ্দিন। স্যার, এসব কি নিছকই খুন নাকি অন্য কিছু? চিন্তিত কণ্ঠে বলল স্বাগত। কিছুই বুঝে উঠতে পারছি না। এসবের সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের ডিটেকটিভ রূপক হাসানের শরণাপন্ন হতে হবে। উনি বোধহয় 2-1 দিনের মাঝেই বান্দরবন সদর থানায় আসবেন। ওনার সাহায্য এখন খুবই প্রয়োজন। এক নিঃশ্বাসে সবটা বললেন শামীম। তাহলে তো নিশ্চিত হতেই পারি, তার অনেক সুনাম রয়েছে। তিনি নিশ্চয়ই আমাদের এই উৎক ঝামেলা থেকে উদ্ধার করবেন। উৎফুল্ল হয়ে বলল স্বাগত। তা ঠিক, তবে আমাদেরকেও তো কিছু ক্লু এগিয়ে রাখতে হবে, নতুবা আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে তো। আর ভালো লাগে না। বান্দরবানে যখন ট্রান্সফার হয়েছিলাম কতটা খুশি ছিলাম যে প্রকৃতির সান্নিধ্য লাভ করব। অথচ কে জানতো প্রকৃতি কন্যা তার কোনায় কোনায় রহস্য লুকিয়ে রেখেছে। স্বাগত মাথা হেলিয়ে শামীমের কথায় সায় দিল। তবে সেও উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে রূপক হাসানের আগমনের। এবার হয়তো সিরিজ খুনের রহস্য জটের মীমাংসা করবে। এই নিয়ে 8ম খুনের ঘটনা ঘটল নীলগিরিতে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ কিংবা কোনো কুলকিনারা উদ্ঘাটন করতে পারছে না কেউ। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকায় একের পর এক খুন করার সাহস কোথায় পাচ্ছে খুনিরা। তবে খুনি নাকি খুনিরা ঠিক কি বলা যায়? এরকম একটা পর্যটন এলাকায় ক্রমাগত খুনের ঘটনা তো কোনো সুখকর কিছু বয়ে আনতে পারে না। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর সবগুলো খুনের শিকার আদিবাসী সম্প্রদায়ের কিশোরী মেয়েরা। অদ্ভুত হলেও সত্য যে হত্যার পর কারো লাশ অক্ষতভাবে পাওয়া যায়নি, শুধুমাত্র কাটা মাথা উদ্ধার করা গিয়েছে, তাও চোখবিহীন লাশ। ভাবা যায় কি বিভৎস। ধারণা করা হয় মেয়েগুলোকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে যাই হোক, এই নিয়ে আর অযথা মাথা ঘামাতে চাইল না স্বাগত। তার কপালের রোগ উত্তেজনায় দপ দপ করছে। বিগত 3 মাস যাবৎ এসবের কুলকিনারা খুঁজতে গিয়ে তার মাথার ভেতরে যেন সকল ঘটনাগুলো জটলা পাকিয়ে ফেলেছে। এখন প্রয়োজন একটু প্রশান্তি। তাই সে শামীমের উদ্দেশ্যে বলল, স্যার চলেন একবেলার জন্য নীলাচল থেকে ঘুরে আসি। পাহাড়ের চূড়ায় মেঘের হাতছানিতে কিছুটা সময় কাটালে হয়তো আমরা খানিকটা স্বাভাবিক চিন্তা ভাবনায় মনোনিবেশ করতে পারব। প্রস্তাবটা মন্দ নয়। আমি তাহলে নীলাচল নীলাম্বরী রিসোর্টে আমাদের থাকার জন্য একটা কটেজ বুকিং করে রাখছি। কেসটার বাকি হিসাব নিকাশ ওখানেই করব না হয়। চল আজকে দুপুরে খেয়েই বেরিয়ে পড়ি। কি বল? শামীম মুখে বিশাল হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ স্যার, তাই করুন। আর রাতের ডিউটিতে রমি স্যার তো থাকবেন। আমরা বরং আজকের রাতটা কাটিয়ে আসি। অতঃপর ভাবনা অনুসারে এসআই শামীম ও কনস্টেবল স্বাগত দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন। বান্দরবন সদর থেকে নীলাচল নীলাম্বরী রিসোর্টের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তাদের গন্তব্য এখন টাইগার পাড়ার পাহাড় চূড়া। গরম ধোয়া ওরা কফির কাপ হাতে কটেজের বারান্দায় বসে আছে রূপক। সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগের চমৎকার সঙ্গী হলো কফি। সময় পেরিয়ে সূর্যাস্ত ঠিকই ঘটল, তবে কফির কাপে আধ খাওয়া কফি পড়ে রইলটি টেবিলে অবহেলায়। নিজের পছন্দের জিনিসগুলোর প্রতিও আজকাল তিক্ততা অনুভব করে রূপক। প্রেয়সী যেন যাবার সময় রূপকের সব সুখ কেড়ে নিয়ে পাড়ি জমিয়েছে দূর ঠিকানায়। সেখানে চাইলেও হয়তো যাওয়া যায় না কিংবা সময় হয়ে ওঠে না। ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা কাগজের সন্ধান করতে পারল সে। কোমলতায় পূর্ণ স্পর্শের মাধ্যমে কাগজটি খুলে পড়তে আরম্ভ করল। ঠিক কাগজ বলা চলে না, একটা চিরকুট।
প্রিয়তম, ভালোবাসা নিও। আজকের এই মুহূর্তের পর হয়তো আর কখনো তোমার কথা স্মরণ করব না। তোমাকে উদ্দেশ্য করে এটাই আমার প্রথম ও শেষ চিরকুট। এই দেখ সূচনাতেই সমাপ্তি টেনে ফেলছি। যাই হোক, মূল প্রসঙ্গে যাচ্ছি। আর একটা কথা, এটা কিন্তু গতানুগতিক ধারার প্রেমপত্র না, কিংবা পরীক্ষার খাতায় লেখা চিঠি না। তাই অনিয়ম করেই লিখছি আমি আমার মনের ভাব। কখনো ভুল ধরতে যেও না, আমার আকুল অনুরোধ। আমাদের পথ চলা 2 বছরের মতো ছিল। এর চেয়ে দীর্ঘ আর হওয়া সম্ভব নয়। কেননা আমাদের পথ যে ভিন্ন। আমরা দুজন দুমেরুর বাসিন্দা। ভুলবশত প্রেমের মায়ায় আটকে আমাদের পথ চলার সূচনা ঘটেছিল হয়তো। কোনো পড়ন্ত বিকেলে তোমার চিহ্ন মুছে ফেলতে গিয়েছিলাম, তবে আমি পারিনি আমার দায়িত্ব পালন করতে, বরং তোমার মায় জড়িয়েছিলাম আষ্টে পৃষ্ঠে। আমি জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। তারই শাস্তি স্বরূপ আমার প্রাণের চেয়েও প্রিয় ভাইজানকে হারাতে হয়েছিল। আর তার মৃত্যুর কারণ কিন্তু এই তুমি। ঘটনাটি জানা মাত্র তোমার আর আমার পথ আলাদা হয়ে গিয়েছে। তুমি হয়তো সবটা জানো আর জেনে না জানার অভিনয় করছো মাত্র। তবে আমি করুণা গ্রহণ করতে অপরাগ। তাই সম্পর্কের মায়াজাল ছিন্ন করছি। ডিভোর্স পেপারে সই করেছি। তুমিও করে নিও। আর এসব থেকে মুক্তি দিও। তোমার দেয়া সিম কার্ড, ফোন সহ সবকিছু রেখে যাচ্ছি। আমার খোঁজ করার চেষ্টা করো না কখনো। আমি আর দেখা দিব না তোমায়। ভালো থেকো রূপ। নিজের যত্ন নিও। আর সুহানাকে বিয়ে করে ফেলো। তোমার সাফল্য কামনা করি। ইতি। অকৃতজ্ঞ আমি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সযত্নে চিরকুটটি পুনরায় ভাঁজ করে পকেটে রেখে দিল রূপক। রোজ 2বার নিয়ম করে লেখাগুলো না পড়লে তার দম আটকে আসে। খুব কি দরকার ছিল দেশপ্রেমিক হওয়ার? অন্য কোনো পেশা কি দেশে ছিল না? কেন আমার জীবনে আসছে নেই? কেন? রূপক আক্ষেপের সাথে উচ্চারণ করল। খানিক নীরবতা পালন শেষে আবার বলল, তুমি অকৃতজ্ঞ নও পাখি, তুমি মোটেও অকৃতজ্ঞ নও। তুমি আমার হৃদয়ের রাজরানী, আমার হৃদয়ের সারথি। নিজেকেই নিজে সাহসের বাণী শুনিয়ে সান্ত্বনা খুঁজে নেয়ার ব্যর্থ চেষ্টা চালালো রূপক। বাইরের দুনিয়ায় নিজেকে অনেক হাসি খুশি হিসেবে প্রমাণ করলেও ভিতরের রূপককে কেউ অনুভব করতে পারে না, কেউ না। সে যেন নিজের প্রকৃত সত্তা আর দুর্বলতা গোপনের মহাকৌশলে বলিয়ান। নুরাদি, তোমার স্বামী আর ছেলে ঘুমিয়েছে? ফিসফিসিয়ে প্রশ্ন করল রুতিলা। হ্যাঁ, ঘুমিয়েছে। তাহলে তুমি এসো। রুথিলা স্বাভাবিক কণ্ঠে বলল, আজকে যাব না রে। শরীরের ভেতরে ভালো লাগছে না। পুয়ার কাম সেরে এসো। নুরা মারমা চোখ কচলাতে কচলাতে জবাব দিল, ঠিক আছে, তুমি থাক, আমি আসছি। আজ রাতে আর ফিরবো না। তুমি চিন্তা করবে না কিন্তু। ঘুমিয়ে পড়ো। রাগ কইরো না, আসলেই আজকার রাত জাগার শক্তি নেই। আবার 2 দিন পর যাব কেনে? অপরাধীর মতো বলল নুরা। না, রাগ করিনি। তুমি থাক, আসছি। রুথিলা তড়িৎ জবাব দিল। তারপর আধার পথেই বেরিয়ে পড়ল আর মুহূর্তের মাঝে নিকষ কালোতে মিলিয়ে গেল। যতক্ষণ রুথিলার শরীরের প্রতিকৃতি বোঝা যাচ্ছিল, ঘরের দুয়ারে দাঁড়িয়েছিল নুরা মারমা। অতঃপর রুথিলা আধারে মিলিয়ে যেতেই দরজা আটকে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। রোজ রাতে জেগে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার, তাও শীতের মৌসুমে। রুথিলা পাহাড়ি ঘন জঙ্গল পেরোনোর সময় কারো পায়ের শব্দ শুনতে পেয়ে পিছু ফিরল। তবে সন্দেহজনক কিছু নজরে এল না তার। মনের ভুল ভেবে সামনে অগ্রসর হলো। পুনরায় কিছু ভাববার প্রয়োজন বোধ করল না। কিছুক্ষণ হাঁটবার পর আবারও রুথিলার কানে পদচারণার শব্দ ভেসে এলো। এবার ব্যাপারটিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করল সে। তাই শব্দের উৎসের খোঁজ পাওয়ার জন্য পিছু ফিরতেই হঠাৎ আক্রমণে হকচকিত হয়ে যায় রুথিলা। কিন্তু যতক্ষণে বিষয়টি ঠাউর করল সে, ততক্ষণে কারো বাহুডোরে নিজেকে আবদ্ধ হিসেবে আবিষ্কার করল।
ঘটনাটি খুব ধীরগতিতে মস্তিষ্কের স্নায়ুকোষে জানান নীল। অজানা আতঙ্কে রুথিলার শরীরে শীতল স্রোত বয়ে গেল। নিজের হাত ছোড়ার চেষ্টা করতেই সে অনুভব করল তার ঘাড়ে কোনো সূক্ষ্ম সুচালো বস্তুর প্রবেশ। তারপর অনুভূতিরা বিশ্বাসঘাতকতা করল রুথিলার সাথে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আগন্তুকের ওপর নিজের সমস্ত শরীরের ভার ছেড়ে দিল রুথিলা। আগন্তুক বিজয়ের হাসি হেসে নিজের সাফল্য উদযাপন করল, আর রুথিলার উদ্দেশ্যে আফসোসের স্বরে বলল, তুমি চল ডালে ডালে আর আমি পাতায় পাতায়। বেশ অনেকটা সময় বাকযুদ্ধ চালিয়ে ক্লান্ত দেহ এড়িয়ে দিল স্বাগত আর শামীম। কেস নিয়ে আলোচনা করতে গেলেই তাদের মাঝে তর্কযুদ্ধ, হাতাহাতি, মারামারি সবটাই ঘটে। এতে কেউই তার বক্তব্য প্রতিষ্ঠা করতে পারে না, কিন্তু তবুও তারা নিজেদের মাঝে ঝামেলাতে জড়াবেই। স্যার, ভাবি খুব ভালো বিধায় আপনার সাথে সংসার করছে, চোখ মুখ কুঁচকে বলল স্বাগত। আমি মানুষটাই ভালো, তাই সবাই আমার সাথে মিলেমিশে থাকে, গর্ব করে বলল শামীম। ইস, কত ভালো তা দেখতেই পাচ্ছি। পুরো শরীর জুড়ে ব্যথা করতেছে, সামান্য কটা ঘুষি খেয়েই যেন শরীরের হাড়গুলো গুঁড়ো হয়ে গেছে। ধীর কণ্ঠে বলল স্বাগত। কিছু বলছিলে কি স্বাগত? আমার ঘুম পাচ্ছে, আজকে যা ধকল গেল। পুরো বিকেল তো ঘোরাফেরা করতে করতেই কেটে গেল। আহ, তোমার হাতগুলো বেশি চলে, এখন পুরো শরীর ব্যথা করছে। আর আপনি বোধহয় দুধে ধোয়া তুলসী পাতা। আপনার হাত কি আবার কম চলেছে? হয়েছে, এবার ঘুমাও। মনে রেখো আমি তোমার সিনিয়র, আপনিও মনে রাখবেন আমি জুনিয়র। তর্কে তর্কে তাদের নিশি পালিত হলো, তবে তা ক্ষণকালীন। অল্পকাল অতিবাহিত হতেই দুজনের চোখে রাজ্যের ঘুম নেমে এল, আর দুজনেই তলিয়ে গেল ঘুমের জগতে। রাতের নীলাচল যেন প্রকৃতির অপার বিস্ময়। ঝিঝি পোকার ডাক, মেঘের আনাগোনা, নিস্তব্ধ নীলিমার গহীন কালো দৃষ্টি সবকিছুই যেন বাড়তি সৌন্দর্যের অভয়ারণ্য। যে জন একবার সেই মায় নিজেকে জড়িয়ে ফেলে, সে জন বারংবার সেই প্রকৃতির টানে ছুটে যায়। স্বাগত আর শামীম বিভিন্ন সময়ে এই নীলাচলে এসেছে, কখনো প্রাতিষ্ঠানিক কাজে আর কখনো বা প্রকৃতির টানে। এবারে অবশ্য দুটোর জন্যই আসা হয়েছে। নির্ঘুম একটি রাত পার করে শরীরে রাজ্যের ক্লান্তি নিয়েই কটে ছাড়ছে রূপক। কাল সারা রাত নামমাত্র বিছানায় শুয়েছিল সে। ঘুম থেকে ধরা দেয়নি, বরং অতীতে হারানো দিনগুলোর স্মৃতি তাকে তাড়া করে বেরিয়েছে। দীর্ঘ 3 বছর অতিবাহিত হলেও প্রেয়সীর সাথে কাটানো দিনগুলো আজও স্মৃতিতে অমলিন। সময়ের সাথে আপনজনেরা মলিন হয়ে যায়, কিন্তু স্মৃতি সে তো অমলিন রয়ে যায়। পিবিআই এর পক্ষ থেকে বান্দরবানে রূপককে শিফট করার অন্যতম কারণ হচ্ছে বিগত মাস 3 ধরে চলা সিরিজ হত্যাকাণ্ড। আজকে থেকে ডিউটিতে যোগদান করবে রূপক, তবে তার পূর্বে বান্দরবান সদর থানায় যেতে হবে। বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ ও কেসটার অগ্রগতি সম্পর্কে ধারণা নিতে হবে। তাই লাগেজ নিয়ে বেরিয়ে রিসিপশনে আসতেই এসআই শামীম ও কনস্টেবল স্বাগতের সাথে আকস্মাৎ সাক্ষাৎ হয় রূপকের। প্রথম দেখাতেই তাদের চিনে ফেলে রূপক। অবশ্য শামীম ও স্বাগতের চিনতেও বিলম্ব হয়নি। রূপককে দেখা মাত্রই স্বাগত বলে উঠল, আরে রূপক স্যার যে, কেমন আছেন আপনি? আপনার সাথে এমন হঠাৎ দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আমি ভালো আছি। আপনারা এখানে যে? কিঞ্চিত গম্ভীরতা বজায় রেখে রূপক বলল, স্যার, আমি আর শামীম স্যার একটু দরকারেই এসেছিলাম। শামীম সাহেব, আপনাদের থানাতেই যাচ্ছি, তা চলুন একসাথে যাওয়া যাক। রূপক বলে উঠল, অবশ্যই স্যার, চলুন তবে। শামীম আন্তরিকভাবে উত্তর দিল। তারপর চেক আউট শেষে 3 জন একসাথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। এমনটা নয় যে এবারেই রূপকের সাথে শামীম ও স্বাগতের প্রথম সাক্ষাৎ। ইতোপূর্বে তারা একসাথে অন্য একটি কেসে কাজ করেছেন ও তাতে সফল হয়েছেন। এবার কাজের সূত্রে দ্বিতীয়বারের জন্য মিলিত হলো তারা। তাই নিজেদের মাঝে পরিচয় পর্বের দীর্ঘ আলাপচারিতার হাত থেকে নির্ঘাত মুক্তি মিলল। নতুবা তাদের কাছে এসব যেন কিছু উটকো ঝামেলার নামমাত্র।
গন্তব্যের লম্বা পথ পেরোনোর সময় যে যার মতো কাজে ব্যস্ত ছিল। কেউ কারোর সাথে কথা বলে কালক্ষেপণ করেনি। রূপক তার নোটপ্যাডে টুকটাক অফিসিয়াল মেইল চেক করছিল। স্বাগত নিজের করা হিসেবগুলো মিলিয়ে নিচ্ছিল। আর শামীম চোখ বন্ধ করে ঘটনাগুলোকে পরপর ভেবে দেখছিল যে কার সাথে কার যোগসূত্র রয়েছে। সবাই একটা ঘটনাকে কেন্দ্র করেই মস্তিষ্কের নিকট সংকেত পাঠাচ্ছে, যেন সঠিক বার্তাটি মস্তিষ্ক তাদের প্রেরণ করে। তবে সবকিছুর রহস্য কি এত অল্পতে সমাধান হয়? তাহলে তো পৃথিবীতে সমস্যার উদ্ভব হওয়ার অবকাশই থাকত না। গভীর অন্ধকারে নিমজ্জিত কোথাও নিজের অবস্থান নিশ্চিত করল রুতিলা। সময়টা ঠিক বেলা না নিশ্চিত তা ঠাউর করাও মুশকিল ভীষণ। কেননা চারপাশে শুধুই ঘোর অন্ধকার। এ যেন আবদ্ধ এক মৃত্যুকূপ, যেখানে প্রবেশ করলে মরণ নিশ্চিত। এমনটাই মনে হতে লাগলো রুতিলার। হঠাৎই নিজের হুঁশ হারানোর পূর্ব মুহূর্ত স্মরণ হলো তার। ভাবতেই প্রচণ্ড রাগ হলো তার। ঘাড়ে চিনচিনে ব্যথাও অনুভূত হচ্ছে। এখনো ভালোভাবে একই যুগল মেলতে পারছে না সে। যেন চোখের উপর ভারী কিছু রেখে দেয়া হয়েছে। নিজের হাত নাড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারল তার হাত বেঁধে রাখা হয়েছে। আর নিজের প্যান্টের পকেটের কথা স্মরণ হতেই পা সামান্য নাড়ানোর চেষ্টা করল, কিন্তু তা খালি অনুভূত হলো। মুহূর্তেই ঘোর অমাবস্যার আধার দেখতে পেল রুতিলা। পা জোরে যে খুব নাড়াতে পারছে ঠিক তা না, তবুও নিজের পকেটে কোনো কিছু থাকলে যে অনুভূতি হয় তার স্বাদ পাচ্ছে না রুতিলা। আর তাতেই সে নিশ্চিত নিজের মহামূল্যবান কষ্টার্জিত জিনিসটি সে হারিয়ে ফেলেছে। চিৎকার করার চেষ্টা করতেই তার অনুভব হলো মুখটাও কাপড়ে বেঁধে রাখা। চাইলেও মুখ থেকে চিৎকার বেরোনো সম্ভব না। কিন্তু হঠাৎ কি এমন আক্রমণ করতে পারে রুতিলার ওপর? কিছুতেই ক্ষুদ্র মস্তিষ্কের বোধগম্য হচ্ছে না বিষয়টি। আর এরকম বদ্ধস্থানে হাত, পা আর মুখ বেঁধে রাখারই বা কি কারণ হতে পারে? সবটাই ধোঁয়াশা আর রহস্যে ঘেরা। রুতিলা অস্ফুট স্বরে বলবার চেষ্টা করল, কেন করছো এমন? তবে মুখ থেকে স্পষ্ট কোনো কথা বেরোল না। রুতিলা ভাবতে লাগলো, আমার কাজগুলোই হয়তো আমার এই পরিণতির কারণ। এই মৃত্যুকূপ থেকে হয়তো আমি আর কোনোদিন বেরোতে পারবো না। তবে জানি না জীবনের অন্তিম মুহূর্তে কেন তোমায় মনে পড়ছে। তুমি কেমন আছো? কোথায় আছো? আমায় কি মনে পড়ে কখনো? জানো, তোমায় অনেক মনে পড়ে। আমি আজও ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। কিন্তু আমাদের নিয়তি যে খুবই নিষ্ঠুর। তাই তো সংসারের সূচনাতেই সমাপ্তি ঘটেছে। আর তুমিও খোঁজ নিয়ে দেখোনি আমায়। আবার যদি পেতাম দেখা। কষ্টে রুতিলার হৃদয় জুড়ে তোলপাড় বয়ে যাচ্ছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ফেলে আসা দিনগুলোতে করা খুনসুটিময় আবেগঘন মুহূর্তের নিত্য দোলা দিচ্ছে মনে। সেই স্মৃতিতে গা ভাসিয়ে অশ্রুরা যেন আপন মনে নিজেদের বিলিয়ে দিয়েছে রুতিলার নেত্রযুগলে। ডুকরে কেঁদে ওঠে রুতিলা। আজকে তার পরিবারকে বড্ড মনে পড়ছে। কতই সুখকর সময় অতিবাহিত করেছে সে নিজের মা বাবা আর বড় ভাইয়ের সাথে। অথচ কালের বিবর্তনে আর সময়ের বেড়জালে তারা আজ অতীতের স্মৃতি মাত্র। আহা জীবন, বড়ই বিচিত্রময় তোমার পদক্ষেপ। বস, আজকে শিকার কে? বিঘ্নুটে মুখাবয়ব ধারণ করে প্রশ্ন করল কেউ। আজকে কিছু করার প্রয়োজন নেই। রূপক আহসানের উপর আপাতত নজর রাখো। প্রশ্নকারীর উদ্দেশ্যে জবাব দিল কেউ। ওই একটা চেংড়ার উপর আবার নজর রাখার কি আছে? ও শালা ছ্যাঁকা খাওয়া মাল। প্রত্যেক রাত ওর চোখের জল ফেলতে ফেলতেই কেটে যায়। একেবারে মাই অজ্ঞা। কথাগুলো বলেই ঘর কাঁপিয়ে হাসতে লাগলো উক্ত ব্যক্তি। তা যা বলেছ, ওর মানসিক সামর্থ্য আর শারীরিক সামর্থ্য দুটোই একদম শিকড় থেকে উপড়ে গেছে। ওর দ্বারা আর কিছুই সম্ভব হবে না। বলেই সঙ্গীর হাসির সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো সে। আর ওই মাথামোটা শামীম আর স্বাগত দুটোর বা পেরোতো ক্ষমতা হবে না আমাদের পরিকল্পনা নস্যাৎ করার। আরেকটা পথের কাঁটা ছিল, ওটাকেও বন্দি করেছি। এখন একটু অপেক্ষা করি।
তারপর পরবর্তী পদক্ষেপ নেই, কি বলেন বসো? তুমি যথার্থই বলেছ হিরণ, বলেই পুনরায় বিদ্ঘুটে হাসি হাসতে শুরু করলো ব্যক্তিটি। সেই হাসির শব্দ শুনে যে কারোরই অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য। ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা কীটপতঙ্গরাও হয়তো ভয় কুকিয়ে উঠল। কি ষড়যন্ত্রের পরিকল্পনায় মেতেছে তারা, আর তাদের পরবর্তী শিকারী বা হতে চলেছে কারা? কার জীবনের ধ্বংস করতে তারা মেতে উঠেছে? এমন হাজারো প্রশ্নের উত্তর তারা নিজেরাও জানে না। এমনকি তারা এটাও জানে না তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তারপর তারা দুজনে 2 বোতল মদ নিয়ে বসল। আপন মনে মদ পান করতে লাগলো তারা, আর মদ্যপ হয়ে নিজেদের মাঝে অশ্লীল আলাপচারিতা চালাতে লাগলো। এদিক থেকে যেন তাদের মাঝে প্রতিযোগিতা, ঠিক কে কতটা অশ্লীলতার পরিচয় দিতে পারে। তাদের মাঝে শুধুই টাকা, মাদক আর নারীর প্রতি নেশা ছাড়া কিছুই নেই। আর এর মাঝেই তারা খুঁজে নিয়েছে নিজেদের সুখ। তাদের কাছে এই জীবনটি যেন স্বর্গসুখের। মানুষের চরিত্রের ঠিক কতটা অধঃপতন হলে এই ধরনের উশৃঙ্খল জীবনে সে ব্যক্তি নিজের সুখ খুঁজে পায়। আপনি মিসিং ডায়েরি করাতে চাইছেন? শামীম সামনের চেয়ারে বসে থাকা নারীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ সাহেব, আমার ছোট বুইনটা আজ 3 দিন ধরে নিখোঁজ। আমার খুব চিন্তা হচ্ছে কেনে। নুরা মারমা আতঙ্কিত হয়ে বলল। তা ঠিক আছে, তবে আপনি খোঁজ নিয়ে দেখেছেন তো? সে তো কোনো দরকারে কোথাও যেতেও পারে। আহা, বুঝতেছেন না কেনে? ও আমাকে না বলে কোথাও যেতে পারে না। এখন বলেন জিডি করবেন কিনা? বেশ রাগান্বিত হয়ে বলল নুরা। এক কথা বারবার জিজ্ঞাসা করলে প্রচন্ড বিরক্ত লাগে তার, অথচ এই পুলিশ সেই কাজটাই করছে। মনে মনে শামীমকে কয়েক দফা গালমন্দ করল সে। এমনিতেই চিন্তায় চিন্তায় বুকের ভেতরে তোলপাড় চলছে, আর সাহায্য চাইতে এসে আরো বিপত্তিতে নিজেকে জড়িয়েছে নুরা। এসব ভাবতে ভাবতেই সে লক্ষ্য করল শামীম একটা খাতায় কিছু লিখছে, আর তা দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল নুরা। আপনার বোনের কি নাম? রুথিলা তাবাসসুমুর নাম। তিনি কি মারমা উপজাতীয় নন? আশ্চর্যের সাথে প্রশ্ন করল শামীম। না, সংক্ষেপে জবাব দিল নুরা। তাহলে সে আপনার বোন হয় কি করে? আপনি বেশি কথা বলেন। জানেন না আপনি রক্তের সম্পর্ক কারো সাথে থাকলে কেনে সে হয় রক্তীয়, আর আত্মার সম্পর্ক থাকলে সে হয় আত্মীয়। তেমনি রুথিলা আমার আত্মীয়, তাই ও আমার বোন। বেশ খানিকটা ব্যাখ্যা দিয়েই থামল নুরা। আপনি বেশ ভালো বাংলা বলেন। তা কিছু মনে না করলে আপনার সম্পর্কে ও আপনার বোনের সম্পর্কে বিস্তারিত বলুন। এতে আমরা দ্রুততম সময়ে আপনার বোনকে খুঁজতে যথাযথ পদক্ষেপ নিতে পারব। শামীম কৌতূহল বশত নুরার উদ্দেশ্যে বাক্যগুলো ছুড়ে দিল, পাশাপাশি তার থেকে দ্রুত তথ্য আদায়ের উদ্দেশ্যে তার প্রশংসা করতেও ভুলল না। আচ্ছা, তবে শুনুন। আমি যখন 16 বছরের কিশোরী মেয়ে, ঠিক সেই সময় রুথিলার সাথে হঠাৎ এক বিকেলে আমার দেখা হয়েছিল। সাথে ওর স্বামীও ছিল। সেই দিন আমারে জোর কইরে আমার বাজান বিয়ে দিতে চাইছিল, তাই পালিয়েছিলাম কেনে। 2 বছর ধইরে আমার লেখাপড়া বন্ধ কইরে দিছিল তিনি। এরপর থেকে প্রায় বিয়ে ঠিক করতো আর আমি পালিয়ে যেতাম। পরে ধরে নিয়ে অনেক মার হতো। সেদিন রুথিলা আমাকে বাঁচাইয়ে দিছিল বাজানের হাত থেকে। আর স্কুলের মাস্টারের সাথে কথা বলে আমার বাজানে বুঝিয়ে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কইরে দিছিল। 2 বছর ধইরে লেখাপড়ার বাইরে থাকলেও বান্ধবীদের কাইছ থেকে ঠিকই পড়াগুলো শিখেছিলাম। লেখাপড়ায় খুব ভালো না হলেও খারাপ ছিলাম না। স্কুল থেকেই বাংলা শিখেছি, আর নিজেদের ভাষার পাশাপাশি বাংলা শিখেছি যেন জীবনে কিছু করে খেতে পারি। আমার বেশিরভাগ বাংলা শিখা হয়েছে রুথিলার কাছ থেকে। তবে মাঝে অনেকদিন চর্চা না কইরে সব ভুলতে বসেছিলাম। তারপর অনেক বছর হঠাৎ একদিন রুথিলা আইলো আমার কাছে। সেই থেকেই ও আমার সাথে থাকে কেনে। 3টা বছর ধরে আমার সাথেই থাকেও। আমার বিয়ের পরেও আমি ওকে সাথেই রেখে দিছি। মেয়েটা আমার চেয়ে বড় হলেও আমাকে কত ভালোবাসে, মনে হয় যেন আমি ওর বড় বোন। ওকে দিদি বললে খুব রাগ করত।
অথচ ও আমাকে দিদিই বলে। এগুলো বলে নুরা মারমার শ্বাস নিল খানিক। আপনি তো আপনার সব কথাই বললেন, আপনার বোনের ব্যাপারে কিছুই বললেন না। আর তিনি তো আপনার ছোট নন, তবুও তাকে ছোট বলছেন। এগুলো একটু অদ্ভুত নয় কি? হঠাৎ থেমে যাওয়াতে নুরাকে উদ্দেশ্য করে বলল শামীম। ঘটনা শুনতে গিয়ে হঠাৎ বিরতি খুবই বিরক্তিকর ঠেকে তার কাছে। তাছাড়া পার্বত্যাঞ্চলের বাংলা ভাষার ধরন বেশ কঠিন থেকে শামীমের নিকট। চাকরির সুবাদে পার্বত্য চট্টগ্রামের ভাষার উপর দক্ষতা রয়েছে তার। নুরা মারমার কথা শুনতে গিয়ে একটা মারাত্মক অভিজ্ঞতা অর্জন করল সে। দিন দিন তার ধৈর্য শক্তি যে হ্রাস পেয়েছে তা বেশ উপলব্ধি করছে শামীম। আর নুরা মারমা ভালো বাংলা বললেও কথা গুছিয়ে বলতে মোটেও পারে না। তাই আলাপচারিতা সংক্ষেপ করতে নিজ প্রয়োজন অনুসারে প্রশ্ন করতে শুরু করল শামীম। তবে মনে মনে তাকে বাহবা দিতেও ভুলল না সে, কেননা নুরা সে যে একজন বাংলাদেশি হিসেবে নিজ ভাষা চর্চার পাশাপাশি বাংলাকেও পরম ভালোবাসায় চর্চা করছেন। প্রায় আধ ঘন্টা নুরা মারমার সাথে কথা বলে তাকে আশ্বাস দিয়ে বিদায় দিলেন এসআই শামীম। আর নুরার বলা কথাগুলো এক নাগাড়ে ভাবতে লাগলেন। ঘটনার সারসংক্ষেপেই যে রুথিলা তাবাসসুম একজন মানবাধিকার কর্মী। সেদিন রাতে তার বের হবার কারণটাও অজানা। সে ব্যাপারটা নুরা মারমা বেমালুম চেপে গেল। কিন্তু কি এমন হতে পারে? আর রুথিলার স্বামীর ব্যাপারটাও বেশ ধোয়াটে, তার কথা একবার উঠেছিল। সে জীবিত না মৃত, কিংবা রুথিলা ডিভোর্সি কিনা তাও জানা গেল না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো রুথিলা কেন মারমা উপজাতির সাথে বাস করছে? এর কারণ কি সে একজন মানবাধিকার কর্মী? আবারও গোলকধাঁধার সৃষ্টি হলো। এমনিতেই সিরিজ হত্যাকাণ্ডের নেই কোনো কুলকিনারা, তার উপর আবার একজন মানবাধিকার কর্মীর হুট করে নিখোঁজ হয়ে যাওয়া। এই ঘটনা যদি মিডিয়াতে প্রকাশিত হয় তবে তো তা দেশের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। কি যে শুরু হলো! ঘোর অন্ধকার ফুঁড়ে হঠাৎ আলোকরশ্মি এসে রুথিলার চোখে তীব্রতর আকারে প্রভাব ফেলল। সে বুঝতে পারল কেউ প্রবেশ করেছে এই আবদ্ধ কুটিরে। তাই একটু নড়েচড়ে উঠল সে। হঠাৎ নিজের চুলে টান পড়তেই কুকিয়ে উঠল রুথিলা। আর অনুভব করল তার মুখে বাঁধা কাপড়টি আলগা হয়েছে খানিকটা। এই মা বল, পাসওয়ার্ড বল তাড়াতাড়ি। মুখ খুলে দিচ্ছি, যদি জানে বাঁচতে চাস বলে ফেল। এক নারীর কণ্ঠে উক্ত কথাগুলো শুনল রুথিলা। আমি মরে গেলেও বলবো না। আমার গোপ্রো কোথায় আর পেনড্রিভটার কিছু করিস না কিন্তু। কসম জানে মেরে ফেলবো। তেজস্বী রুথিলার অগ্নিমূর্তি রূপ ধারণ দেখল উক্ত নারী। তুই আমার বা ফালাবি, আমাগো বসো আইলে কিন্তু ভালো হইব না। তোর মেইলের পাসওয়ার্ড বলে দে। পুনরায় রুথিলার চুলের মুঠি টেনে ধরল সেই নারীটি। আমার পেনড্রাইভ ফিরিয়ে দে। এতটুকু বলেই জ্ঞান হারালো রুথিলা। বিগত 3 দিনের নির্যাতনে বেশ দুর্বল হয়ে পড়েছে রুথিলা। আর তার উপর নির্যাতনের দায়িত্ব পেয়েছে রিমি নামক নারী। রুথিলার শুকিয়ে যাওয়া মুখখানা দেখে তার বড্ড মায়া হলো। এই 3 দিনে মাত্র 3 বার খাবার দেয়া হয়েছে রুথিলাকে। এই রিমি এতক্ষণ রুথিলার সাথে কথোপকথনে লিপ্ত ছিল। সে তার দায়িত্ব পালনে অপরাগ হলে তার উপরেও যে নেমে আসবে অত্যাচারের স্টিমরোলার, সেই চিন্তা করেই ভয় রিমির গলা শুকিয়ে আসে। তার এসব আর ভালো লাগে না। এবার তারও মুক্তি চাই, তবেই হয়তো মিলবে শান্তি। রুথিলাকে বাঁধন থেকে মুক্ত করল রিমি। অতঃপর তার হাত মুখ মুছিয়ে দিল। শরীরের আঘাতগুলোতে মলম লাগিয়ে দিল। যতই হোক সে তো একজন নারী। আর একজন নারী হয়ে অন্য নারীর কষ্ট যদি সে বুঝতে নাই পারে তবে তার নারীত্ব কোথায়? ভাগ্য যে রিমিকে এনে কোথায় ফেলল। কত সুন্দর দিনগুলো জীবন থেকে হারিয়ে গেছে। আর নতুন দিনগুলো এসেছে অভিশপ্ত হয়ে। না জানি কোন পাপের দরুন এত কঠিন শাস্তি সে ভোগ করছে। সবটাই ভাগ্য নামক সম্ভাবনার নিষ্ঠুর পরিহাস। রুথিলাকে পুনরায় বেঁধে রাখল রিমি। আর বুক ফুঁড়ে তার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সাগরতকে সাথে নিয়ে রূপক এখন নীলগিরিতে অবস্থান করছে। যে সকল স্পটে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই সব স্পট ঘুরে ঘুরে দেখেছে তারা।
সেখানে কিছুই পায়নি তারা। রূপকের কেন যেন সন্দেহ হচ্ছে বিষয়গুলো নিছক খুন নয়। খুব ভোরেই পৌঁছেছিল তারা নীলগিরিতে। সেই থেকেই তদন্তের কাজে ব্যস্ত। বেশ অনেকটা বেলা গড়িয়েছে, এবার নীলগিরি হিল রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলো দুজন। আশেপাশে অনেক উপজাতি পরিবারের বসতি। আর যে সকল কিশোরী হত্যাকাণ্ডের শিকার তারা প্রত্যেকেই সকালে জল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু বাড়িতে ফিরে আসেনি আর। তাদের সম্পূর্ণ লাশের হদিসও মেলেনি। সবটা ভাবতে ভাবতেই গন্তব্যে পৌঁছে গেল রূপক ও স্বাগত। ভাবনায় খানিকটা ভাটা পড়ল অবশ্য, কিন্তু রিসোর্টের মনোরম পরিবেশ আর প্রকৃতির চমৎকার রূপ ঐশ্বর্য দেখে মুহূর্তের মাঝেই দুজনের অশান্ত মন শান্ত হয়ে গেল। মুখ থেকে স্বভাবতই বেরিয়ে গেল রূপকের সুবহান আল্লাহ, আর তা শুনে স্বাগত পরক্ষণেই বলে উঠল আল্লাহু আকবার, কি চমৎকার সৃষ্টি। দুপুরে দুজনে গোসল সেরে খেয়ে নিল। তারপর বিছানায় নিজেদের শরীর এলিয়ে দিল। আর কেসটার অগ্রগতি ছিল মুখ্য আলোচ্য বিষয়। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর রূপকের ফোন হঠাৎ বেজে উঠল। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে রূপক দেখল হেডকোয়ার্টার থেকে কল এসেছে। দ্রুত কল রিসিভ করল সে। জি স্যার, বলুন। আর্মি ক্যাম্পে আমাদের কথা হয়েছে। তাদের হাইকমান্ড থেকে অনুমতি এসেছে। তোমরা এখন নিশ্চিতরূপে তদন্ত করতে পারবে। কোনো সাহায্য প্রয়োজন হলে জানাবে। আর্মি ফোর্স যে কোনো মূল্যে পাহাড়ের বিশৃঙ্খলা দূর করে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে চায়। বুঝতে পেরেছ? ইয়ে স্যার, উৎফুল্ল হয়ে বলল রূপক। ওকে, টেক কেয়ার, বাই। রূপক একটু আশঙ্কা মুক্ত হলো। সাগরতকে সবটা জানালো। তারপর দুজনে খানিকটা বিশ্রামের উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল। খানিকের মাঝে ক্লান্ত দেহগুলো নিস্তেজ হয়ে গেল। তাদের চোখে ঘুম ভর করল। মাঝরাতে হঠাৎই এসআই শামীমের ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় দৃষ্টি বুলিয়ে দেখলেন তার স্ত্রী গভীর ঘুমে নিমগ্ন। শামীম উঠে বসলেন আর শরীর থেকে কম্বল সরিয়ে ফেললেন। বেড সাইডের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলেন। তারপর ল্যাপটপটা এগিয়ে নিলেন নিজের কোলের ওপর। কিছুক্ষণ কিছু একটা ভাবলেন। অতঃপর গুগলে সার্চ করলেন রুথিলা তাবাসসুম নামটি লিখে। যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যায় সেই চিন্তা থেকে। সেকেন্ড কয়েকের মাথায় 7টা ফলাফল ভেসে উঠল ল্যাপটপের স্ক্রিনে। প্রতিটি হচ্ছে বিভিন্ন পত্রিকার সংবাদ, আর একটি হচ্ছে স্বাধিকার নামক মানবাধিকার সংগঠনের ওয়েবসাইট। শামীম সবগুলো সংবাদ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন আর স্বাধিকারের ওয়েবসাইট খুব ভালো করে দেখলেন। সংবাদগুলো গত 3 মাসের বিভিন্ন সময়ের। বিভিন্ন পত্রিকায় রুথিলার দেয়া সাক্ষাৎকারের খণ্ডচিত্র। দেশের মানবাধিকার হুমকির পথে এই শীর্ষক আশঙ্কা প্রকাশ পেয়েছে তার বক্তব্যে। আর গত সপ্তাহে তার কার্যক্রম ছিল উল্লেখযোগ্য, অর্থাৎ নিখোঁজ হওয়ার পূর্বের সপ্তাহে রুথিলা বেশ সোচ্চার ছিল। ওয়েবসাইট থেকে স্বাধিকারের কর্মীদের নামগুলো টুকে নিলেন শামীম। অতি আশ্চর্য হলেন শামীম এই ভেবে যে নুরা মারমাও একজন মানবাধিকার কর্মী এবং রুথিলার সহকর্মীদের একজন। অথচ নুরা মারমা সেই প্রসঙ্গ উল্লেখই করলেন না। শামীম বেশ বুঝতে পারলেন ঘটনাটিকে আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এটা বেশ জটিল। স্বামীর নড়াচড়ার আভাস পেয়ে মিসেস শামীমের তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল। তিনি চোখ মেলে দেখলেন শামীম বিছানা ছেড়ে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেলেন। অতঃপর সেখানে নিজের ল্যাপটপ আর কাগজ কলম নিয়ে বসলেন। মিসেস শামীম উঠে বসলেন ও স্বামীর উদ্দেশ্যে বললেন, এত রাতে আবার এসব নিয়ে বসলে কেন? ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম কিছু কাজ এগিয়ে রাখি। নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিলেন শামীম। আর শরীরের যত্ন নিবে কখন? সুস্থ থাকতে হবে তো নাকি? তুমি আছো না। আমার যত্ন নিতে তো তোমাকে ছাড়া আর কাউকেই পেলাম না। যখন আমি থাকবো না তখন? তড়িৎ ল্যাপটপ থেকে দৃষ্টি ফেরালেন শামীম। অগ্নি দৃষ্টিতে তাকালেন তার স্ত্রীর দিকে, কিন্তু তিনি কোনো ভাবান্তর দেখতে পেলেন না। তাই স্টাডি টেবিল ছেড়ে উঠে আসলেন এবং চকিতে মিসেস শামীমের ওষ্ঠযুগলের ওপর আক্রমণ করে বসলেন।
দীর্ঘদিন পর স্বামীর সান্নিধ্য পেয়ে শুষ্ক হৃদয়ে যেন বর্ষণের আভাস পেলেন তিনি। খুশিতে চোখের কোণ বেয়ে তপ্ত কয়েক ফোঁটা অশ্রু নির্গত হলো ও তা শামীমের কপলে পতিত হলো। শামীম তার প্রিয়তমার চিবুক ধরে মুখখানা উঁচু করে ধরলেন এবং নরম কণ্ঠে বললেন, আর কখনো যেন এসব কথা না শুনি। এ কি প্রেমা, তুমি কাঁদছ কেন? ঠিক কতদিন পরে তুমি আমায় একটু সময় দিলে? শেষ কবে এত কাছে এসেছিলে? অশ্রুসিক্ত নয়নে আকুল কণ্ঠে বললেন প্রেমা। শামীমের হৃদয়ের মধ্যিখানে চিনচিনে ব্যথায় যেন ছেয়ে গেল, আর মুহূর্তেই তা সংক্রামক রোগের ন্যায় সারা অঙ্গে ছড়িয়ে পড়ল। সে প্রেমার চোখে চোখ মেলাতে সংকোচ বোধ করছিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বামী বলে মনে হলো শামীমের। কথা বলার সমস্ত ভাষাও যেন অমাবস্যায় চাঁদ হয়ে গিয়েছে। না চাইতে নীরবতা পালন করলো একজোড়া কপট কপটি। ব্যস্ততার আড়ালে হারিয়ে যাওয়া প্রেমানুভূতি হঠাৎই যেন জেগে উঠেছে, আর অপরাধ বোধ যেন শামীমকে সেই সুযোগে কুরে কুরে খাচ্ছে। খানিকটা সময় নিয়ে কম্পিত স্বরে শামীম বলল, আমায় ক্ষমা করবে প্রিয়তমা? আলতো হাতে শামীমকে জড়িয়ে ধরে প্রেমা ডুকরে কেঁদে ওঠে। শামীমও তার স্ত্রীকে পরম মমতায় নিজের বাহুডোরে আগলে ধরে। কাঁদতে কাঁদতে প্রেমার হেঁচকি উঠে যায়। শামীম আনমনে নিঃশব্দে হেসে ফেলে, এই ভেবে যে তার পাগলি এখনো ঠিক আগের মতোই অভিমানিনী রয়ে গেল। কাজের ভিড়ে কখন যেন সম্পর্কের রং ফিকে হয়ে গেছে তা বুঝতেও পারল না শামীম। আচ্ছা, কাজের কি তাই এত ক্ষমতা যে আপনজনকে পর করে দিতে জানে? এসব ভাবতে ভাবতেই শামীমের দৃষ্টি খোলা হয়ে এলো। রুথিলা নিজের সামনে ঘটে যাওয়া নির্মমতা দেখে স্তব্ধ, নির্বাক, হতভম্ব। নিজের চোখের সামনে এ ধরনের ঘটনা কোনোদিন অবলোকন করতে হবে তা নিজের দুঃস্বপ্নেও ভাবেনি রুথিলা। আতঙ্কে তার পুরো শরীরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে 3বার বমি করেছে রুথিলা, তাও নিজের জামা কাপড়ের উপরেই। কিন্তু সেই নিয়ে রুথিলার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই যেন। অনুভূতিরা যেন মরে গেছে। এখন রুথিলার হাত পায়ের বাঁধনগুলোও খুলে রাখা। তবুও তার পালিয়ে যেতে কিংবা নিজেকে মুক্ত করার কোনো প্রকার সাধ জাগছে না। মানুষ নামক নরপশুদের চেহারাগুলো দৃষ্টিপটে ভেসে উঠছে বারংবার। প্রতিশোধের সুপ্ত স্পৃহা জেগে উঠছে মনের মাঝে। ঘৃণায় শরীর রিরি করে উঠছে তার। কিছুক্ষণ পূর্বে, রিমি, তুমি কেন এমন করছো? বলো, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমাকে এভাবে আঘাত করে পাচ্ছ কি? রুথিলা আকুল স্বরে বলে উঠল, কিন্তু আমার করার কিছুই নেই। তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তবে সেই সাধ্য আমার নেই। উপরন্তু তোমাকে আঘাত না করলে আমার নিস্তার নেই। আমার নিজের হৃদয় ফেটে যাচ্ছে। বিশ্বাস কর। রিমি অসহায় কণ্ঠে বলল, তুমি আমায় সাহায্য কর প্লিজ। কথা দিচ্ছি তোমাকে সাথে নিয়েই পালাবো। বিপদে ফেলে পালাবো না। আমি বেশ বুঝতে পারছি তোমাকে দিয়ে জোর করে এসব করানো হচ্ছে। তুমি নিজেও এসব থেকে মুক্তি চাও। রুথিলার এই কথাগুলো শুনে রিমির হৃদয়ে দয়ার উদ্রেক হলো। নতুন করে বাঁচার আশা জাগলো মনের কোণে। না চাইতেও সে রুথিলার কথায় সম্মতি দিতে চাইল। মন আর মস্তিষ্কের টানাপোড়েনে রুথিলার প্রতি নিজের কঠোর অবস্থান থেকে সরে এলো রিমি। রুথিলাকে সাহায্য করার ইচ্ছে পোষণ করল, আর সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিল তারা। কিন্তু বিপত্তি ঘটল পরিকল্পনা বাস্তবায়নের ঠিক পূর্ব মুহূর্তে। রিমির জানা ছিল না যে রুথিলাকে আবদ্ধ করে রাখা রুমটিকে গোপন ক্যামেরার আওতায় রাখা হয়েছিল। তাই তাদের সব পরিকল্পনায় প্রকাশিত হয়ে যায়। রুথিলার হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার কয়েক মিনিটের মাঝে রিমির বসের আগমন ঘটে আবদ্ধ কক্ষটিতে। তাকে রিমির পাশাপাশি রুথিলাও দেখে হকচকিত হয়ে যায়। রুথিলা কখনো ভাবতেই পারেনি এমন কিছু। রুথিলা অস্ফুট স্বরে বলে ওঠে, রাফিদ ভাইয়া। এতটুকু বলেই সে দৌড়ে গিয়ে উক্ত ব্যক্তিটিকে ঝাপটে ধরে বলে ওঠে, ভাইয়া, তুমি বেঁচে আছো? আমি ভাবতেই পারছি না। ভাইয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এই কথাটা শুনে উক্ত ব্যক্তি এমনভাবে হাসতে শুরু করলো যেন রুথিলা কোনো কৌতুক বলেছে।
এমন বিদ্ঘুটে হাসির শব্দ শুনে রুথিলা অবাক দৃষ্টিতে তাকালো। উক্ত ব্যক্তি এক ধাক্কায় রুথিলাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল, তারপর বলল, ওরে বাচ্চাটা, আমার ছোট্ট রুথি, তুই এখনো ভাবছিস আমি তোকে বাঁচাতে এসেছি? ছোট মস্তিষ্কে তো কোনো বুদ্ধির লেশমাত্র নেই। রিমি আশ্চর্য হয়ে রুথিলা আর নিজের বস রাফিদের কথোপকথন দেখছে। তার মাথায় কিছুই ঢুকছে না। রুথিলা কেন রাফিদকে ভাইয়া বলছে? এই প্রশ্নটা মনের মাঝে জেগে উঠল রিমির। তারপর ঘটে গেল এক অতি অপ্রত্যাশিত ঘটনা। রুথিলা অবাকের শেষ সীমান্তে পৌঁছল হয়তো। রাফিদ রিমিকে একটানে নিজের কাছে নিয়ে এলার বলল, মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোর জামাইরি কেমন মারছে মনে নেই? তোর তো খুব মরার শখ হইছে, তাই তো আমার কথার অবাধ্য হলি। নিজের পরিণতির জন্য প্রস্তুত থাক। ছিঃ, তুই এতটা নিকৃষ্ট। নিজের বোনকে অবধি ছাড় দিলি না নিজের লোভের সামনে। আমার আর কি করবি? আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে তো কেড়েই নিয়েছিস। কটম দিয়ে বলে উঠল রিমি। মুখে দেখি খুব বুলি ফুটেছে। মনে নেই সেদিনের কথা? রাফিদ বিদ্ঘুটে অঙ্গভঙ্গিমা করে বলল। মুহূর্তেই রিমির মুখ বিমর্ষতায় ছেয়ে গেল। আর তা দেখে রাফিদ বিজয়ের হাসি হাসল খানিক। রুথিলা কি করবে কিছুই বুঝতে পারছে না। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। তবে রাফিদের দিকে পুনরায় দৃষ্টিপাত করতেই রুথিলা আতঙ্কিত হয়ে বলল, এসব কি করছো তুমি? ভাইয়া, দোহাই লাগে আমার সামনে এমন কিছু করো না। কিন্তু রাফিদ প্রত্যুত্তরে বলল, আমার কথা অমান্য করার ফল তো রিমিকে পেতেই হবে। এতটুকু বলেই রিমির শরীরের দিকে হাত বাড়ালো রাফিদ। রুথিলা আর রিমি চিৎকার করে উঠল। রিমি নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো, তবে রাফিদের কূটকৌশলের নিকট ব্যর্থ হলো। রুথিলা আশপাশে চোখ বুলিয়ে একটা চাবুক খুঁজে পেল। এছাড়া আর কিছুই নেই সেখানে। রুথিলা অতি সন্তর্পণে তা হাতে তুলে নিল। তবে সেসবে খেয়াল নেই রাফিদের। সে তো নিজের হিংস্রতায় ব্যস্ত। রুথিলা চাবুক দিয়ে নিজের সর্বশক্তিতে আঘাত করল তার অতি প্রিয়জন, তার ভাইজান, তার রাফিদ ভাইয়াকে। হঠাৎ আক্রমণে রাফিদ অপ্রস্তুত হয়ে পড়ল আর চিৎকার করে ডেকে উঠল হিরণ বলে। রিমি রুথিলার এহেন পদক্ষেপ দেখে ঘাবড়ে গেল। নিজের প্রতি বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে সে রুথিলাকে বলল, তুমি বেরিয়ে যাও, পালিয়ে যাও প্লিজ। এই লোক তোমাকে মেরে ফেলবে। কথাটা বলা মাত্রই হিরণ চলে এল এবং রুথিলাকে পেছনে থেকে আক্রমণ করল। রুথিলা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কি করা উচিত আর কি নয় তা সে নির্ধারণ করতে পারছে না। হিরণ রুথিলাকে বেঁধে ফেলল আষ্টেপৃষ্ঠে। রিমি নিজের বাঁচার আশাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো। সে বুঝতে পারল ঘনিয়ে আসছে তার জীবনের অন্তিম মুহূর্ত। হিরণ আর রাফিদ নিজেদের ইচ্ছে মতো রিমির ওপর নির্যাতন চালালো। রুথিলা নিজের চোখের সামনে এসব দৃশ্য সহ্য করতে পারল না। তার মুখ বাধা থাকলেও সে আর্তনাদ করে উঠল। নিজেদের ক্ষুধা নিবারণের পর নগ্ন রিমিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হলো। তারপর রাফিদ যেই কাজটি করল তা দেখে জ্ঞান হারালো রুথিলা। কোনো বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারাই এসব কাজ সম্ভব। মৃত রিমিকে শিরচ্ছেদ করা হলো। একদম শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হলো। কারাগারের ন্যায় আবদ্ধ কক্ষটিতে যেন রক্তগঙ্গার স্রোত বয়ে গেল। হিরণ আর রাফিদ হাসল খানিক ঘর কাঁপিয়ে। তারপর রুথিলাকে বাঁধন মুক্ত করে চলে গেল। রিমির দ্বিখণ্ডিত লাশটি নিথর পড়ে রইল। ঘণ্টা 6 পর দুর্গন্ধ পেয়ে রুথিলার গা গুলিয়ে উঠল। চোখ মেলে সে নিজেকে বাঁধন ছাড়া অবস্থায় আবিষ্কার করল। তারপর ভয়ঙ্কর অতীত তার দৃষ্টিপটে ভেসে উঠল। দৃষ্টি বুলিয়ে মৃত রিমিকে দেখল সে। হৃদয় জুড়ে হাহাকার বয়ে গেল। রিমির পরিণতির জন্য নিজেকেই দায়ী করল রুথিলা। তারপর চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু রুথিলা কিছুতেই বুঝতে পারছে না তার ভাইজান কি করে বদলে গেল এতটা। আর সে তো মৃত ছিল, হঠাৎই কি করে জীবিত হলো?
জীবিতই থাকবে যদি এতদিন ছিল কোথায়? আকস্মিক এই রূপেই কেন দিল দেখা? আর কেনই বা এসব করছে? তবে কি ভুল কারণে রুথিলা নিজের স্বামীকে হারালো? হাজারো প্রশ্নের উৎপত্তি হলো রুথিলার মনে। অনলাইনের প্রতিটি মিডিয়ায় ব্রেকিং নিউজ আকারে যেই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে তা প্রত্যেকটি মানুষকে শঙ্কিত করে তুলতে সক্ষম। সংবাদটি তথ্যসূত্র সম্পর্কে সন্দিহান রূপক মেইন স্ট্রিম মিডিয়ার ওয়েবসাইটগুলোতে ধুমেরে নিশ্চিত হলো সংবাদটি মোটেও গুজব নয়, শতভাগ সত্য। বিরক্তিতে কপাল কুঁচিয়ে উঠল তার। এতদিন লাশ পাওয়া যেত গহীন জঙ্গলে, আর আজ তা পাওয়া গেল সরাসরি সাঙ্গু নদীতে। কি আশ্চর্য, কার এত খুন করার ভূত চেপেছে মাথায়? মায়াপুরী পাহাড়ি কন্যা বান্দরবন যে কার অভিশাপে মৃত্যুপুরীতে পরিণত হলো তা জানতে বড় ইচ্ছে জাগে রূপকের। স্বাগত কিছু পূর্বে নতুন তথ্য দিল, আর তা হলো যেই নারীর লাশ পাওয়া গিয়েছে তা দ্বিখণ্ডিত। তবে সেই নারী কোনো উপজাতি নন। সবগুলো নিউজ থেকে এতটুকুই জানা গেল। তবে স্বাগত খানিকটা স্বস্তি প্রকাশ করলো এই ভেবে যে বহুদিন পরে বান্দরবানে সম্পূর্ণ মৃতদেহ উদ্ধার হলো। অন্তত পরিচয় নিশ্চিতকরণের সময়ের অপচয় লাঘব হবে। রূপক মোবাইলটা পকেটে পুরে চটপট তৈরি হয়ে নিল। ঘটনাস্থল প্রদর্শন করতে হবে যদি কোনো আলামত পাওয়া যায়। ইতোমধ্যে উক্ত লাশের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্বাগত সেই সকাল থেকে মোবাইলে মুখ গুজে রয়েছে আর আপডেট নিউজ দেখছে। যেহেতু উক্ত স্থানে সেনা সদস্যরা রয়েছে তাই স্বাগত আর রূপক এক প্রকার বিলম্ব করেই ঘটনাস্থলে যাচ্ছে। এবার কি কোনো ক্লু পাওয়া যাবে স্বাগত? মাথা চুলকে প্রশ্ন করল রূপক। স্যার, বলতে পারছি না, হতাশা ব্যঞ্জন স্বরে বলল স্বাগত। আচ্ছা, এসআই শামীমের কি খবর? স্যার, উনি একটা নিখোঁজ কেসে ফেঁসে গেছেন, সেই নিয়েই কাজ করছেন এখন। আর পাশাপাশি মৃত মারমা কিশোরীদের পরিবারের সাথে যোগাযোগ বজায় রেখে চলেছেন। স্বাগত ক্ষিপ্রতার সাথে জবাব দিল। আবার কে নিখোঁজ হলো? স্যার, একজন মানবাধিকার কর্মী বোধ হয়, ঠিক খেয়াল নেই। আচ্ছা, সে যাই হোক, এবার চলো। আজকে বান্দরবন সদরে রওনা হচ্ছি। অনেকদিন হলো নীলগিরিতে রয়েছি, এবার ফিরতে হবে। রূপক কিঞ্চিত বিরক্তিতে উত্তর করল। ব্যাগ গুছিয়ে নেওয়ার সময় অসাবধানতার দরুন রূপকের ব্যাগ থেকে কিছু ফাইল ভূপৃষ্ঠে পতিত হয়। সামান্য শব্দের ঝংকার তুলে তা স্বাগতের কানে আলোড়ন তুলে মনোযোগ আকর্ষণে সমর্থ হয়। ফাইল থেকে কাগজপত্রগুলো ছিটকে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে। রূপক বেশ অপ্রস্তুত হয়ে যায়, তড়িঘড়ি সেগুলোকে আড়াল করে গুছিয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা চালায়। তবে ততক্ষণে স্বাগতের আগমন রূপকের নিকটবর্তী হয়েছে। স্বাগতের দৃষ্টি একটা কাগজের ওপর নিবন্ধ হয়। সে অতি কৌতূহলবশত তা হাতে তুলে নেয়, যা রূপকের দৃষ্টি এক প্রকার এড়িয়ে যায়। স্বাগত অস্ফুট স্বরে বলে ওঠে, স্যার, 3 বছর পূর্বে ইস্যু করা ডিভোর্স পেপার আপনার কাছে কি করছে? পুরনো ব্যথায় আঘাত পেলে মানুষের ঠিক কেমন অনুভূতি হয়? আজকে সেই অনুভূতিটাই অনুভব করতে সক্ষম হলো রূপক। গুছিয়ে নেওয়া ফাইলগুলো যেন হাতের বাঁধন ছাড়া হতেই অতি প্রিয় ভূমিকে আলিঙ্গন করে নিল। বিষবাণের ন্যায় স্বাগতের কথা রূপকের সর্বাঙ্গে বিষ ছড়িয়ে দিন নিমিষেই। নেত্রযুগল ভরে উঠল অশ্রু নামক জলরাশিতে। ঠিক কতটা সময় পেরোলো তা বোধগম্য হচ্ছে না কারো। দুজনেই যেন প্রশ্নবাণে জর্জরিত হয়ে নিজেতেই হারিয়েছে। স্যার, এখানে তো আপনার নাম উল্লেখ থাকলেও আপনার স্বাক্ষর নেই, অথচ আপনার স্ত্রীর নামটি স্বাক্ষরিত। তাহলে আপনাদের মাঝে তো ডিভোর্স হয়নি। একজনের সম্মতিতে আর অপরজনের অসম্মতিতে তো আর সংসার নামক মায়াজাল ছিন্ন হতে পারে না। তবে আপনি কেন বিগত 3 বছর ধরে নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিচ্ছেন? মাত্রাতিরিক্ত আশ্চর্য হয়ে রূপককে পুনরায় প্রশ্নবাণে ঘায়েল করল স্বাগত। রূপক নিশ্চুপ, নির্বিকার হয়ে মাটিতে বসে পড়ল। পায়ের জোরও বোধ হয় মনের সাথে সঙ্গ দিচ্ছে। সবটা পাঞ্ছে লাগছে তার। নিজের প্রতি নিজেই যেন বিক্ষুব্ধ। তা আচরণেই প্রতীয়মান হচ্ছে ক্রমশ।
সাগ্রত অবাক চোখে অদ্ভুত মানুষটাকে অবলোকন করছে। লোকটা যে এতটা দুর্বল তা বোধ হয় কেউ কখনো জানতেই পারেনি। সাগ্রত হাঁটু গেড়ে বসলো মাটিতে, তারপর বিধ্বস্ত হয়ে যাওয়া রূপকের কাঁধে হাত রাখলো। রূপক ছলছল দৃষ্টিতে তাকালো সাগ্রতের দিকে। এই বুঝি অতি মূল্যবান অশ্রুকণা টুক করে কপল বেয়ে গড়িয়ে পড়বে। তবে ছেলেদের যে অশ্রুকণা কাউকে দেখাতে নেই, সেই রীতির কি হবে? সাগ্রত পিঠ চাপড়ে রূপককে আশ্বস্ত করলো, আর ইশারায় বলল তাকে কষ্টগুলোকে ভেতরে জমিয়ে রাখতে নেই, নিজেকে মুক্ত করুন। রূপক মুহূর্তে সেই ইশারায় সায় মেলালো। অতি মূল্যবান অশ্রুকণাকে বিসর্জন দিয়ে দিল অতি আবেগে। কিন্তু সেই অশ্রু বিসর্জন পর্ব সম্পূর্ণ শব্দবিহীন, কেবল গড়িয়ে পড়ছে। আর সেই মারাত্মক দৃশ্য সাগ্রতের কিছুতেই সহ্য হচ্ছে না। কষ্টে তার হৃদয়ধাম ঝাঁঝরা হয়ে এলো বলে। কয়েক মুহূর্তব্যাপী দুঃখ বিনিময়ের পর রূপক শান্ত হয়ে বিছানায় বসে রয়েছে। আর সাগ্রত সেও বসে রয়েছে রূপকের ঠিক পাশে। তবে দুজন মানবের মুখেই শব্দ নেই। পরিবেশ গা ছমছমে হয়ে রয়েছে এই অঘোষিত নীরবতায়। স্যার, প্লিজ বলুন এই ঘটনাগুলোর প্রকৃত রহস্য। মনের মাঝে এত কষ্ট চেপে রাখবেন না, বিনম্র কণ্ঠে বলল সাগ্রত। কি বলবো বলো? এসব কথা নিজের মাঝে চেপে রেখেই তো বেশ আছি। এতটুকু বলে দীর্ঘশ্বাস ফেলল রূপক। আমাকে বন্ধু ভেবেই বলে ফেলুন। একতরফা সিদ্ধান্তের জোরে সে ছেড়ে গিয়েছে আমায়। কৈফিয়ত দেয়ার বিন্দুমাত্র সুযোগ অবধি দেয়নি সে। সে যে হৃদয়হীনা, স্বার্থপর। আমাকে কি ভালোবেসেছিল কভু? ছন্দে ছন্দে নিজের জমিয়ে রাখা আবেগী বক্তব্য সাগ্রতের নিকট জাহির করল রূপক। রুথিলার সামনে থেকে রিমির মৃতদেহ সরানো হয়েছে, কিন্তু তারপরে সে স্বাভাবিক হতে পারছে না। বারংবার দৃষ্টিতে সেসব দৃশ্য ভেসে উঠছে। আর দ্বিখণ্ডিত করার মুহূর্ত স্মরণ হলেই শিরা উপশিরা বেয়ে হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে। ইতোমধ্যে রুথিলাকে বন্দি রাখার স্থান পরিবর্তন করা হয়েছে। বর্তমানে রুথিলাকে যেই কক্ষে রাখা হয়েছে তা বেশ পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা, আবদ্ধ নয়, খোলামেলা। কিরে, খেয়ে নিচ্ছিস না কেন? রাফিদ বলে উঠল। ভাইয়া বল না এগুলো স্বপ্ন, আমি ঘুমিয়ে দেখেছি। করুণ কণ্ঠে বলল রুথিলা। পাগলামি বাদ দিয়ে খেয়ে নেয়ার পাসওয়ার্ড বলে দে। কথাগুলো বলার সময় রাফিদের ফর্সা মুখশ্রীতে রক্তিম আভা ফুটে উঠল। তুই সামান্য ইমেইলের পাসওয়ার্ডের জন্য পাগলা কুকুরের মতো আচরণ করছিস কেন? ভাইয়া, তোর কি সেই সব দিনগুলোর কথা মনে পড়ে না? আমাদের জীবনটা কত সুন্দর ছিল, কত হাসি খুশি ছিলাম আমরা, কিন্তু হঠাৎ ঝড়ে এলোমেলো হাওয়ায় সবটা তছনছ হয়ে গেল। ভাইয়া, তুই এমন পাষাণ হৃদয়ের হয়ে গেলি কি করে? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুথিলা। সেই করুণ কান্নার সুর পাথরের মন গলিয়ে ফেলতে সক্ষম হয়তো। ধুর, পাথরের আবার মন আছে? এতটুকু ভাবল রাফিদ। তবে আর কিছু ভাবনায় আনতে চাইল না সে। ব্যথায় মাথার ভেতরে টনটন করছে যেন। একটা চেয়ার এগিয়ে নিয়ে তাতে বসল রাফিদ। দু হাতে মাথা আঁকড়ে ধরল। আর তা দেখে রুথিলা বলে উঠল, কষ্ট হচ্ছে ভাইয়া? তোর মাইগ্রেনের ব্যথা এখনো করে? ভাইয়া, আমারও না অনেক কষ্ট হচ্ছে। তুই মেয়েটাকে কেন মেরে ফেললি? তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি? ও ভাইয়া, তুই তো আমার জীবনের বটবৃক্ষের ছায়া হয়েছিলি। সেই তুই আজ এমন করে আমায় কষ্ট দিচ্ছিস? তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস কি করে? বল না কি করে? রাফিদ আর সহ্য করতে পারল না, তড়িৎ উঠে দাঁড়ালো আর রুথিলার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল। তারপর ওর গাল চেপে ধরে হুঙ্কার করে বলল, চুপ কর, আর একটা কথা বললে এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। এতটুকু বলেই রুথিলার মুখ বেঁধে ফেলল রাফিদ। কিছুতেই অতীত ভেবে দুর্বল হওয়া চলবে না। নিজের লক্ষ্যে অনড়, অটুট, অবিচল থাকতে হবে। আর স্বার্থ হাসিল করতে হবে। এসব ভেবেই রাফিদের মুখে ফুটে ওঠে হাসি। রুথিলার উদ্দেশ্যে একটা ভিডিও ক্লিপ প্লে করে দেয় রাফিদ। তারপর বলল,
খুব তো মানবাধিকার কর্মী হয়েছিস, এবার একটু অমানবিক হয়ে দেখা দেখি, না হলে এদের সাথে সাথে বাকিদের ক্ষতি হবে। ভিডিও ক্লিপটি দেখে রুথিলার অন্তর কেঁপে উঠল। নূরা মারমা, তার স্বামী আর বাচ্চা ছেলেটিকেও তুলে আনা হয়েছে। নূরা মারমার চেহারার বিভৎস অবস্থা, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে, চোখ দুটো অসম্ভব রকমের ফুলে রয়েছে, শরীরের কাপড়ের কোনো ঠিক নেই, অর্ধনগ্ন করে রাখা হয়েছে। এই শীতের মাঝে ছোট ছেলেটার ওপরেও কম অত্যাচার চলছে না। রুথিলা উম করে শব্দ করে কিছু একটা বলতে চাইল, আর তা বুঝতে পেরে রাফিদ বলে উঠল, একটা অকাজের কথা বলবি তো কসম ওদের জানে মেরে ফেলবো। রুথিলা অগত্যা মাথা নেড়ে সায় জানালো যে সে কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না। তারপর পুনরায় রুথিলার মুখ বাঁধন মুক্ত করা হলো। রুথিলা দ্রুত বলে উঠল, ভাইয়া ওদের ছেড়ে দাও। ওরা কি করেছে? তুমি বলো আমাকে কি করতে হবে? আর ওদেরকে আবার কবে ধরে আনলে? বলেছি না অকাজের কথা বলবি না। যেদিন খুশি ধরে এনেছি, যা মনে চায় তাই করবো ওদের সাথে। তুই যদি আমার কথা না মানিস তাহলে কিন্তু তোর দোষে মরবে ওরা। বলো কি করব আমি? একটু পর হিরণ আসবে, সবকিছু বুঝিয়ে বলবে তোকে। আর হাত ধুয়ে দিচ্ছি, খেয়ে নে। পালানোর চেষ্টা করিস না, বাঁচতে পারবি না। আর কিছু বলবি? ভাইয়া আমি কি ভুল বুঝলাম আমার রূপককে? তুমি তো দিব্যি বেঁচে আছো। এই কথাটুকু শুনে রাফিদ বেশ জোরে হেসে উঠল আর বলল, তুই তো গাধা, কোনো কিছু যাচাই করেছিলি? এখনই দেখ তোর মাথার কি অবস্থা। একবার বলছিস আমাকে তুই তো আর একবার তুমি। কাজের প্রসঙ্গে আসি, আর যেই মৃতদেহ উদ্ধার হয়েছিল তার চেহারা দেখেছিলি? তোর উত্তর আমি দিচ্ছি, না তো আমি দেখিনি। কিন্তু তোমার জাতীয় পরিচয়পত্র তো ওই লাশের পকেট থেকে পাওয়া গিয়েছিল, কি তাই না? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রাফিদ। রুথিলা কিছু বলল না, কেবল মাথা নেড়ে সায় জানালো। রাফিদ আবার বলতে শুরু করলো, ও আমার লোক ছিল যাকে রূপক এনকাউন্টার করেছিল। রূপক একে একে আমার সব লোকজনকে খুঁজে বের করে ফেলছিল, যা আমার জন্য হুমকি স্বরূপ। তাই পথের কাঁটা সরাতে নিরপরাধ ব্যক্তিকে নিজের আক্রোশের দরুন হত্যার ট্যাগ ওকে লাগিয়ে দিলাম। আর বেচারা গেল দারুণভাবে ফেঁসে। মনে আছে একবার আমার সাথে ওর ঝামেলা হয়েছিল? তারই শোধ তুলেছি আর পথের কাঁটা সরিয়েছি। তুই ছিলি ওর মানসিক শক্তির উৎস, তাই তোকেই সরালাম ওর জীবন থেকে। তুই বিনা বেচারা পাগল প্রায়। কোথায় কোথায় খুঁজেনি তোকে। ইস, তুই যদি দেখতিস সেসব। আর তুই তো এতদিন নিজের ছদ্মনামে লেখালেখি করতি, তাই তোর খোঁজ পায়নি। তবে কি ভেবে যেন কয়েকদিন আগে বান্দরবানে এসেছে। ওকে যেভাবেই পারি তাড়াবো এখান থেকে, না হলে মেরে ফেলবো। তারপর আমার রাস্তা পরিষ্কার। আহারে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আফসোসের স্বরে কথাগুলো বলল রাফিদ। তারপর বেরিয়ে গেল। রুথিলা টলটলায়মান নয়নে রাফিদের চলে যাওয়া দেখল, আর ডুকরে কেঁদে উঠল। কার জন্য কাকে কষ্ট দিয়েছে এই ভেবে। রাফিদের প্রতি ঘেন্না হচ্ছে রুথিলার। কতটা অমানবিক হলে নিজের বোনের ঘর ভাঙতে পারে একজন ভাই। আর রূপক, সে কেমন আছে? ঠিক যেমনটা ফেলে এসেছিল তেমনটাই নাকি বদলেছে বহুগুণ? কিছুই জানে না রুথিলা। সবটা জানতে চায় সে, সবটা। আজ বাবা মাকে খুব মনে পড়ছে রুথিলার। তারা যদি জীবিত থাকতেন রাফিদ কি বিপদে যেতে পারত? একটা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে দুনিয়া, নিজের সন্তানদের মায়া ত্যাগ করতে হয়েছিল তাদের। তখন রাফিদ কলেজে পড়ে আর রুথিলা পঞ্চম শ্রেণীতে। সেই থেকেই ভাইয়ের ছায়া বেড়ে ওঠা। আর ভাই বলতে অজ্ঞান ছিল রুথিলা। সেই ভাইয়ের আমূল পরিবর্তন স্বচক্ষে না দেখলে সে কোনোদিন বিশ্বাস করত না, মরে গেলেও না। রুথিলার জীবনে বাবার পড়েছিল রাফিদের অবস্থান, এরপরে ছিল রূপকের। ভাইয়ের জন্য স্বামীকে দূরে ঠেলে দিতে দুবার ভাবেনি সে।
রূপকের সাথে প্রণয় হয়েছিল রাফিদের সম্মতিতেই। হঠাৎই যেন অতীতের সব স্মৃতি একসাথে দৃষ্টিপটে ভেসে উঠতে চাইল। তারই ফলশ্রুতিতে জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একত্রে হানা দিল রুথিলের মনের আঙিনায়। আকাশ ঘন বাদলে ছেয়ে গেছে। বিকেলটা যেন ঘোর অমাবস্যার কালো আধারে নিজেকে রাঙিয়েছে। মুহূর্তেই প্রকৃতির রং বদলে গেল। থেমে থেমেই দূর থেকে মেঘের গর্জন ভেসে আসছে। প্রকৃতির মন খারাপের আভাস হয়তো এটাই। পাহাড়ি জনপদে ছুটোছুটি শুরু হয়ে গেল। দ্রুত বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু হয়েছে যেন। পাখিদের দল বেঁধে নীড়ে ফেরার দৃশ্যই বলে দেয় প্রকৃতির অভিমানে ভয় পেয়েছে তারা। একমনে সেই দৃশ্য দেখছে রুথিলা। প্রকৃতির মন খারাপের স্থায়িত্ব ক্ষণকালীন, মুহূর্তেই সব কষ্ট রূপ নিল বৃষ্টি নামক অশ্রুধারায়। আমরা মানুষ কত অদ্ভুত, তাই না? আমাদের মন খারাপ হলে যদি তখনই বৃষ্টি নামে তাকে আমরা প্রকৃতির অশ্রু বলে অভিহিত করি। আবার যদি আমাদের আনন্দের সময়টাতে ঝলমলে সুন্দর আবহাওয়া দেখা যায় তাকে আমরা প্রকৃতির আনন্দ বলেই প্রকাশ করি। বিচিত্র সব চিন্তা ভাবনা প্রতিনিয়ত সুশীল মনে ঘুরে বেড়ায়। রুথিলে জানালা থেকে দৃষ্টি ফেরাল। শাড়ির আঁচলে চোখ মুছে নিল। নিজের দিকে দৃষ্টিপাত করতেই ঘৃণা করছে তার। নিজের প্রতি একদলা থুতু নিক্ষেপ করল মনে মনে। তারপর দীর্ঘশ্বাস ফেলল। কিরে, এখনো তৈরি হলি না? বরপক্ষ এলো বলে রাফিদ রুথিলেকে উদ্দেশ্য করে বলল। এই বাড়াবাড়িটা না করলে কি চলছিল না? বিষণ্ণ চিত্তে উত্তর করল রুথিলা। কথা কম বলার অভ্যাস করত। হিরণ কিন্তু এত কথা পছন্দ করে না। আমি কি পছন্দ করি না সেই খবর রেখেছ কখনো? জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল রুথিলা। রাফিদ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুর খবর রাখে না। রাজনীতি করতে তুমি কিসের জন্য? জনসেবার উদ্দেশ্যে নাকি নিজের স্বার্থসিদ্ধির লক্ষ্যে? জনগণের রক্ষক না হয়ে তাদের ভক্ষক হিসেবে নিজেকে বেশ ভালোই গড়েছ। আর একটা কথাই জিজ্ঞাসা করব, বলবে প্লিজ? তুমি শেষমেশ অস্ত্র ব্যবসার সাথেই কেন জড়ালে? ঘুষ খেতে, দুর্নীতি করতে কিংবা চুরি করতে, তাও নিজের মনকে বোঝাতে কষ্ট কম হতো। আমার আদর্শ, আমার ভাইজান সে কি না একজন সিরিয়াল কিলার, অস্ত্র ব্যবসায়ী, নারী লোভী, রেপিস্ট। ছি, ঘেন্না করে তোমার মুখাবয়ব দেখলে। জঘন্য লাগে। রুথিলা এক নাগাড়ে সবটা বলল। চুপচাপ বেনারসি পরে তৈরি হয়ে নে। আর প্যাচাল পারিস না। রাফিদ বিকৃত মুখাভঙ্গি করে বলল। ভাইয়া, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। বিশ্বাস কর, শেষ নিঃশ্বাস অবধি তোমার জন্য অভিসম্পাদ বেরোবে আমার মুখ থেকে। কসম করে বলছি। রাফিদ কোনো প্রত্যুত্তর করল না, কেবল আহত দৃষ্টিতে বোনের দিকে তাকালো, মুখে কিঞ্চিৎ হাসিও ঝোলালো। রুথিলা আবার বলে উঠল, তোমার প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই। যাই করেছি তার জন্য তবুও মাফ করে দিও। ছোটবেলায় অনেক কষ্ট দিয়েছি, অনেক আবদার করেছি তোমার সামর্থ্যের বাইরে গিয়েও। তার জন্য আমি দুঃখিত। ভালো থেকো। আল্লাহ হাফেজ। অশ্রুকণা রুথিলার চোখে টলমল করছে। অতি কষ্টে তা সংবরণ করে রেখেছে সে। রাফিদ হকচকিত হয়ে তাকালো রুথিলার দিকে। তার বুকের ভেতরটা কষ্টে ছারখার হয়ে যাচ্ছে। নিজের বোনের মুখে এসব কথা শোনার পূর্বেই যদি তার মরণ হতো, সেই কামনাই অন্তর থেকে বেরোলো অতি আকুলতার সাথে। রুথিলার চোখে চোখ মেলানোর সাহস হলো না তার। হনহনিয়ে রুথিলার সামনে থেকে সরে গেল সে। রুথিলা দীর্ঘশ্বাস ছাড়ল, আর তখনই নুরা মারমা প্রবেশ করল সেই কক্ষে। রুথিলা তাকে দেখে বলে উঠল, জানোয়ার, ওটাকে বুঝালাম, কিছুই শুনল না। আমার হাতে আর কোনো উপায় নেই। তোমাকে যা করতে বলেছিলাম করেছ। সব কিছু করেছি। আর তোমার ইমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ওরা জাতিসংঘে তোমার পাঠানো মেইলগুলোকে মিথ্যে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এসআই শামীম তার আগেই সবকিছু জানিয়ে ইমেইল পাঠিয়ে দিয়েছিল।
আর চিন্তা করো না, রূপকেও আমরা নির্দোষ প্রমাণ করব। তুমি একটু রিল্যাক্স থাক, সবকিছু ভালোই হবে। নুরা মারমা শুদ্ধ বাংলায় প্রতিটি কথা বলে থামল। এই আস্তে কথা বলো, শুনে ফেলবে কেউ। আর তুমি শুদ্ধ বাংলায় কথা বলছো কেন, যে কেউ শুনলে সন্দেহ করবে তো নাকি? রুথিলা আতঙ্কিত হয়ে বলল, আপাতত সবাই বরযাত্রী আনতে গেছে, আর উমাইরা বাবা বাইরে দাঁড়িয়ে আছে। বিপদের আভাস পেলে জানাবে। আমি আসছি এখন। তুমি কি কাজটা সেরে ফেলতে চাও? প্রশ্নসূচক ভঙ্গিতে ভ্রু নাচালো নুরা। রান্নাঘরের আশেপাশে কেউ নেই? আর কতজন আসতে পারে বলে জানো? খুব একটা বড় আয়োজনের সাহস পাচ্ছে না ওরা। সর্বোচ্চ 9 জন আসতে পারে। একটা ভয়ের মধ্যে রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে সেরে তোমাকে নিয়ে মালয়েশিয়ার ফ্লাইট ধরবে। টিকিট কেটে রেখেছে 3টা। তোমাকে বিয়ে করার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। নুরা মারমা জবাব সংক্ষিপ্ত করার চেষ্টা চালালো। আমি যেন ওদের কুকীর্তি ফাঁস করতে না পারি, এজন্য আমায় বন্দি করতে চাইছে, বুঝতেছ না এই সামান্য বিষয়টা? রুথিলে রেগেই বলল, আমি এতদিন ওদের সাথে কাজ করে ওদের পরিকল্পনা ধরতে পারলাম না, আর তুমি এত সহজেই বুঝে ফেললে। বা ইন্টেলিজেন্ট। আমও ইমপ্রেসড। এখন চলো তো, ওরা আসার আগেই কাজ সেরে ফেলতে হবে। এরপর রুথিলা আর নুরা দ্রুতপদে রান্নাঘরে ছুটে গেল। নিজেদের কাজ সেরেই আবার কক্ষে ফিরে গেল। রুথিলাকে নুরা মারমা বেনারসি পরিয়ে চটপট বিয়ের সাজে সাজিয়ে দিল। রুথিলার খুব করে রূপকের কথা স্মরণ হয়েছিল, খুব করে। অজানা আতঙ্ক হঠাৎই পেয়ে বসল তাকে। নুরার উদ্দেশ্যে বলল, শেষ মুহূর্তে যদি সবটা ওলটপালট হয়ে যায়? এমন আশঙ্কার কথা শুনে নুরা মারমার হাত থেকে কাচের আয়না মেঝেতে পড়ে যায়। তীব্র শীতের মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয় আতঙ্কে। হঠাৎ কাচের আয়না মেঝেতে পড়ে যে ঝনঝন শব্দের ঝংকার তুলল তাতে রুথিলা চমকে ওঠে। তার মনের আশার আলো যেন উড়ো হাওয়ার কবলে পড়ে দপ করে নিভে যায়। শামীম নিজের ফোর্স নিয়ে একদম তৈরি। আজকে রাতে তার কর্মজীবনের সবচেয়ে বড় অভিযান। তাকে খুবই সতর্কতার সাথে পরবর্তী পদক্ষেপ ফেলতে হবে। নুরা মারমার সাহায্য ছাড়া এত বড় অস্ত্র পাচারকারী চক্রের নাগাল পাওয়া মোটেই সহজসাধ্য ব্যাপার ছিল না। পাশাপাশি বিচক্ষণ রুথিলাও অনেক সাহসিকতার সাথে এত ভয়ঙ্কর পদক্ষেপ না নিলেও কাজটা হয়তো কখনো সম্ভব হতো না। এসব ভাবনাতেই নিমজ্জিত ছিল শামীম। তখনই তার মোবাইল ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে চোখ বোলাতেই প্রেমার নামটি জ্বলজ্বল করে ওঠে। শামীমের দেহে অজানা আতঙ্ক যেন ভর করে। তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই বুঝি প্রিয়ার সাথে শেষ কথোপকথন। কেবলই একটি চিন্তায় মাথায় বারংবার হানা দিচ্ছে। কম্পনরত হাতের সাহায্যে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এল, ফিরে আসতে তোমাকে হবেই, মনোবল হারাবে না, সত্যের ধ্বংস নেই। আমি জানি তুমি পারবে। তোমার নেতৃত্বে আর একটি বিজয় আসবেই ইনশাআল্লাহ। দোয়া করো তাই যেন হয়। আত্মবিশ্বাসী কণ্ঠে বলল শামীম। হুম। কান্নারত কণ্ঠ শ্রোতার কর্ণগোচর হল। শামীম বুঝতে পারল প্রেমা সাহসের বাণী আর বুলিয়া ওড়ালেও মনে মনে ভীত, শঙ্কিত। তবুও আর কিছু বলে মেয়েটাকে ঘাটতে চাইল না সে। আর মায়া বাড়ি কি লাভ? যা ঘটবার, যা কপালের লিখন তা কি খণ্ডানো সম্ভব? আস্তে করে মোবাইল কান থেকে সরিয়ে ফেলল শামীম। তারপর সাথে থাকা সদস্যদের উদ্দেশ্যে শামীম বলল, আপনারা কি প্রস্তুত? লাইসেন্সকৃত সকল অস্ত্র গুছিয়ে নিন। কাজে লাগতে পারে। আর কমান্ড না পাওয়া পর্যন্ত কেউ ফায়ার করবেন না। যত বড়ই অপরাধী হোক না কেন, সে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। তাই বিচার বহির্ভূত হত্যা আমাদের নীতি বিরোধী। একান্তই নিরুপায় হয়ে গেলেই কেবল ট্রিগারে হাত রাখবেন। মনে থাকবে তো? ইয়েস স্যার, সমস্বরে বলে উঠলেন সকল পুলিশ সদস্য। এই মুহূর্তে শামীম,
অফিসার রূপকের নেতৃত্বকে খুব বেশি স্মরণ করছে, আর সাথে কনস্টেবল সাগরতের সঙ্গ, সেটার অনুপস্থিতিও বেশ বুঝতে পারছে। তবে নিজেকে দুর্বল ভাবলে চলবে না, সাহস ধরে রাখতে হবে। শত্রুদের পরাস্ত করে তবেই মিলবে শান্তি, মিলবে মুক্তি। নিজের দুর্বলতা প্রকাশ করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি, যার মাসুল আপনাকে নিজের জীবনের বিনিময়ে দিতে হতে পারে। তাই শক্ত থাকুন, মনোবল বজায় রাখুন, ইনশাআল্লাহ মহান রবের পক্ষ হতে সাহায্য আসবেই। শামীম চোখ বন্ধ করে শ্বাস নিল। এসব ভাববার পর নিজেকে তার বেশ হালকা লাগছে, আর অস্বস্তিকর অবস্থারও বেশ উন্নতি পরিলেখ হলো। 24 ঘন্টা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি। কারা প্রকোষ্ঠের এক স্যাঁতস্যাঁতে নোংরা কক্ষে বন্দী অফিসার রূপক আহসান ও কনস্টেবল সাগ্রত। তাদের সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের আচরণ এত জঘন্য হতে পারে তার বিন্দুমাত্র ধারণা ছিল না কারো। কি থেকে কি ঘটে গেল তা বলাই বাহুল্য। কিছুতেই যেন দুইয়ে দুইয়ে চার এই হিসেবটা মিলছে না। প্রচণ্ড ক্ষুধায় আর তেষ্টায় দুজনের অবস্থাই শোচনীয়। আর শীতের মাঝে এমন স্যাঁতস্যাঁতে স্থানে থাকার অভিজ্ঞতায় পরিস্থিতিকে আরো করুণ করে তুলেছে। সাগ্রত গলা ঝেড়ে নিল, তারপর বলল, স্যার, আপনার ড্রয়ারে ইয়াবা এলো কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, মারমা কিশোরীদের হত্যার এলিগেন্স কেন আমাদের উপরে আসলো? আর হঠাৎ করে সেনা কর্মকর্তারা কেনই বা রিসোর্টে আমাদের রুমে অভিযান চালালো? সবটাই রহস্যময়, ধোঁয়াশায় আবৃত। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এর রূপকের কথার সাথে সাথে আমার মাথাও কাজ করছে না স্যার। আমাদের শেষ পরিণতিটাই বা কি হতে চলেছে? আতঙ্ক প্রকাশ পেল সাগ্রতের কণ্ঠে। ধৈর্য ধরা ছাড়া কোনো উপায়ন্তর নেই। দেখা যাক কি আছে কপালে। দুজনে পুনরায় নিজেদের ভাবনার ব্যারাকলে নিমজ্জিত হল। তখনই একজন সেনা কর্মকর্তার আগমন ঘটল কারাক্ষে। তিনি বললেন, অফিসার রূপক, আমরা অত্যন্ত দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত ভুলের দরুন। আপনাদেরকে মিথ্যে মাদক মামলায় ফাঁসানো হয়েছিল, পাশাপাশি মারমা কিশোরীদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে চিহ্নিত করা হয়েছে। আপনারা নিরপরাধ বলেও প্রমাণিত হয়েছেন। অপরাধী স্বয়ং তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের পাঠিয়েছে। আপনারা এখনই নীলাচলের উদ্দেশ্যে রওনা হন। এসআই শামীমের নেতৃত্বে অভিযান শুরু হবে। আমি তাদেরকে অলরেডি কনফার্ম করে দিয়েছি আপনারা অতি শীঘ্রই যোগদান করছেন। পরপর এতগুলো খবর শুনে রূপক আর সাগ্রত নিজেদের প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল। কেবল একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করল। স্তব্ধতায় গ্রাস হতে থাকল তারা। যেন স্বপ্নের ঘোরে তারা মোহিত হয়ে রয়েছে। তারপর সম্বিত হয়তো ফিরেও পেল। এসব দেখে উক্ত সেনা কর্মকর্তা পুনরায় বললেন, তালা খুলে দিয়েছি, বিলম্ব করবেন না। বাইরে আসুন, ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে রওনা করুন। আপনাদের অপেক্ষায় তারা অপেক্ষমান। তারপর রূপক আর সাগ্রত সময় বিলম্ব না করে দ্রুতই খেয়ে নিল। তারপর নীলাচলের উদ্দেশ্যে রওনা হলো। আপাতত সেনাবাহিনী অভিযানে যুক্ত হচ্ছে না। যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে তারা ফোর্স পাঠাবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসআই শামীমের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছে সাগ্রত। শামীম বলে দিলেন মেইন লোকেশন যেখানে তারা মিলিত হবে। রূপকের হৃৎপিণ্ডের গতিবেগ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কখনো এমন অদ্ভুত অনুভূতির সম্মুখে তাকে পড়তে হয়নি। বর এসেছে, বর এসেছে, এই কথায় মুখরিত নুরা মারমার বাড়ি। আশপাশের বাড়ি থেকে কিছু উৎসুক মানুষের আগমন ঘটেছে বর্তমানে ছোট্ট ঘরটিকে। অস্বস্তিতে ঘরজুড়ে পায়চারি করছে রুথিলা। মন থেকে চাইছে সে কোনো একটা মিরাকল তথা আশ্চর্যজনক ঘটনা যেন ঘটে যায়। কিন্তু ঘটবে কি কোনো মিরাকল? বাস্তবায়িত হবে কি মূল পরিকল্পনা? নাকি তীরে এসে ডুবে যাবে তরি? জটিল ভাবনার ব্যারাকলে আবদ্ধ রুথিলা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শীতের তীব্রতা যেন রুথিলার ঘাম আটকাতে ব্যর্থ। নুরা মারমা হন্তদন্ত হয়ে রুথিলার কক্ষে ছুটে এল। তা দেখে রুথিলা চোখের ইশারায় বলল, এখানে এসেছো কেন? রাফিদ, হিরণ সহ মোট 6 জন এসেছে।
আর বাইরে 22 থেকে 25 জনের মতো পুরো বাড়ি ঘিরে রেখেছে। পাহারায় রয়েছে ওরা। এখন কাজটা করব কি? খুবই ঝুঁকিপূর্ণ হবে। কি করব বুঝতেছি না তো। আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে। আর আশেপাশের বাড়ির লোকজনকে দাঁড়িয়েছ। পরিকল্পনা অনুসারেই কাজ করো। প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি অ্যাপ্লাই করবে। হয় বাঁচবো নয়তো মরবো। বাকিটা আল্লাহর ভরসা। জানি না কাজটা ঠিক হবে কিনা। তুমি ব্লুটুথ কানেক্ট করেছো? না করলে করে ফেল, আর প্রবলেমে পড়লে এসআই শামীমের সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু সাবধান, ওরা যেন কোনো ক্রমেই টের না পায়। মিশনে সাকসেস হতেই হবে। এখন চলে যাও, আমার কাছে ঘেসবে না। রুথিলা সবটা নুরা মারমাকে বুঝিয়ে দিল। জি, খেয়াল থাকবে। আর ব্লুটুথ কানেক্ট করিনি। করে নিচ্ছি, তুমি থাক। ওরা চলে এল বোধ হয়। প্লিজ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। হেরে গেলে কিন্তু সব শেষ। হুম বলে নুরা মারমা প্রস্থান করল। রুথিলা প্রাণপণে দোয়া করছে যেন তাদের সব পরিকল্পনা সফল হয়। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম একটা রুমালের সাহায্যে মুছে নিল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার অনর্থক প্রয়াস চালালো খানিক। আপনারা দাঁড়িয়ে আছেন কেনে? বইসে যান। নুরা মারমা মুখে লম্বা হাসি ঝুলিয়ে বলল, কিরে, তুই তো আজ বড্ড বেশি খুশি। হিরণ নুরার উদ্দেশ্যে বলল, আরে বসের বিয়ে বইলে কথা, খুশি তো হতেই হইবে। কাজে আসবে একটু পরে। তাড়াতাড়ি বিয়েটা শেষ হলে বাঁচি। হিরণ অন্যমনস্ক হয়ে বলল, শালা হারামজাদা, বাঁচাচ্ছি তোকে। কথাগুলো মনে মনেই রাখল নুরা মারমা। বাইরে প্রকাশ করল না। প্রকাশ করলে যে তার রক্ষে নেই। নুরা মারমা হিরণের উদ্দেশ্যে বলল, বসো, আপনি থাকেন। আমি সবার জন্যে পায়েস আর শরবত নিয়ে আসি কেনে। যা, দেরি করিস না, এক্ষুনি নিয়ে আয়। এই শীতের দিনে গুড় দিয়ে তৈরি পায়েস যা অমৃত লাগে। তাড়াতাড়ি যা। রাফিদ নুরাকে তাড়া দিয়ে বলল, আচ্ছা যাচ্ছি কেনে। তারপর নুরা মারমা দ্রুত পদে রান্নাঘরে গেল। গিয়ে দেখল তার স্বামী সবটা গুছিয়ে রেখেছে। নুরা মারমা আশেপাশে তাকালো, কাউকেই নজরে পড়ল না তার। তবুও সাবধানের মার নেই বলে একটা প্রবাদ প্রচলিত আছে। সেই প্রবাদকে লালন করল নিজ মনে। ফিসফিসিয়ে ডাকল নিজের স্বামীকে, এই উমাইর বাপ শুনছ? হুম, বলো কি করব? ফিসফিসিয়ে উত্তর দিল নুরা মারমার স্বামী, পায়েসের বাটিগুলো সব কোথায়? প্রথমে পাহারায় থাকা লোকগুলোকে একসাথে জড়ো হতে বল। ওদেরকে আগে পায়েস দেই। তারপর 6টা বাটি দাও, নিয়ে যাই রাফিদ আর হিরণ বসের জন্য। আমার ছেলে, আমার উমাই কোথায়? ওকে সুচাদের বাড়িতে থুইয়া আসি। পায়েস নিয়ে দিয়ে এসেছি পাহারাদারগুলোকে। বাকিগুলো আলাদা করেও রেখেছি। এই যে ধর, 6 বাটি না নিয়ে 7 বাটি যাও। রাফিদ বসু পায়েস বেশ পছন্দ করেন। ওহ, বেশ বুদ্ধি হয়েছে তোমার, কাজও এগিয়ে রাখছো দেখি। ওরা খেয়েছে কি? খাচ্ছে দেখে এলাম। নুরা মারমার স্বামী বলল, আচ্ছা দাও বাটিগুলো। বলে নুরা মারমা তার স্বামীর হাত থেকে পায়েসের বাটিগুলো নিয়ে রওনা হলো ঘরে। নুরা মারমা 7 বাটি পায়েস নিয়ে হাজির হতেই রাফিদ এক প্রকার হামলে পড়ল সেই পায়েসের ওপর। নুরা মারমাকে কিছু বলবার বা করবার সুযোগ না দিয়ে নিজেই সবাইকে পরিবেশন করল রাফিদ। সবার খাওয়া শেষ হতেই দেখা গেল 1 বাটি রয়ে গিয়েছে। দেরি না করে সেটা খেয়ে নিল রাফিদ। বাকিরা অবাক দৃষ্টিতেই 2 বাটি পায়েস খাওয়ার দৃশ্য দেখল, তবে স্বাভাবিকভাবেই বিষয়টিকে দেখল। সেই খাওয়ার দৃশ্য দেখে নুরা মারমার খানিকটা খটকা লাগলো। তার মনে হলো রাফিদ যেন অভুক্ত, তাই এভাবে খাচ্ছে। কিন্তু সে তো মোটেও অভুক্ত নয়। তাহলে এমন আচরণের কারণ? রাফিদের সাথে থাকা বাকি 5 জনের অবশ্য রাফিদের দিকে সেরকম কোনো মনোযোগ ছিল না। তাই তারা রাফিদের খাওয়ার দৃশ্যটিকে অতটা গুরুত্ব দিয়ে দেখেনি।
পায়েস খেয়ে প্রত্যেকেই রাঁধুনির প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে নুরা মারমা অদ্ভুতভাবে হাসল কেবল। কেউ সেটা লক্ষ্য না করলে রাফিদের দৃষ্টি এড়ায়নি বিষয়টি। সে কিছু একটা ভাবল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। আর নিজেদের করুণ পরিণতির কথা হয়তো ভাবল কিছুটা সময়। তারপর আবার কিছু একটা ভেবে তৃপ্তির হাসি হাসল নিঃশব্দে। সময় পেরোতে লাগলো কিছুটা মন্থর গতিতে। কাজে আসতে কেন বিলম্ব করছে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না হিরণের। তার সাথে থাকা সহকারীদের মধ্যে 3জন বেরিয়ে গেছে কাজীকে খুঁজতে। এখন কক্ষে রাফিদ, হিরণ আর অন্য একজন সহকারী রয়েছে। হঠাৎ করে অপর লোকটি বলে উঠল, বস, আমার শরীরটা ভালো লাগছে না, একটু আসি। এতটুকু বলেই দুহাতে মুখ চেপে ধরে বেরিয়ে গেল। আরে শোন, যা, বেরিয়ে গেল। কি হলো রাফিদ, কোনো সমস্যা? চুপচাপ বসে আছো যে, শরীর ঠিক আছে তো? আর কয়টা বাজে বলো তো? তেমন কিছু হয়নি, মাথা ধরেছে প্রচুর। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। সন্ধ্যা 7:30 বাজে। হিরণ বিষণ্ণ হয়ে বলল রাফিদ, আমারও মাথাটা বেশ অনেকটা সময় ধরে ব্যথা করছে। ভাবলাম অতিরিক্ত টেনশনে হয়তো এমন হয়েছে। এখন দেখি তোমারও একই সমস্যা। হিরণ কিঞ্চিত হেসে উত্তর করল। রাফিদ প্রত্যুত্তরে কিছু বলল না, কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। জীবনের সব উপাখ্যান আজ চোখের সামনে ভেসে আসতে চাইছে কেবল। রাফিদ হিরণকে বলল, আমি আসছি, থাক এখানে, কোথাও যেও না, দেখি সব কত দূর। আচ্ছা। রাফিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে সব ঝাপসা দেখছে। মাথার যন্ত্রণা কমছে না, বরং বাড়ছে ক্রমশ। স্বাভাবিকভাবেই রুম থেকে বেরিয়ে গেল। তারপর পিছু ফিরে হিরণের দিকে দৃষ্টিপাত করল। নিঃশব্দে দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে দিল। হিরণ তার মোবাইলে পর্ন ভিডিও দেখতে মত্ত, তাই আশেপাশের কোনো কিছুই তার বোধগম্য হলো না হয়তো। রাফিদ দীর্ঘশ্বাস ফেলল, যন্ত্রণা বাড়ছে কেবল। শ্বাস আটকে আসছে রাফিদের। নিজ পরিণতি চিন্তা করে অশ্রুকণা টুক করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। তাই আর দেরি না করে দ্রুতপদে রান্নাঘরে ছুটে গেল সে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে গেল। অতি কষ্টে উচ্চারণ করল, নুরা, একটু এদিকে আয়। হঠাৎ রাফিদের কণ্ঠস্বর শুনে নুরা মারমা ও তার স্বামীর হৃদয় কেঁপে উঠল অজানা আতঙ্কে। নুরা মারমা সাহস সঞ্চয় করে বলল, জি বসু, বলেন। এত ভনিতা করতে হবে না। আমার জীবনের শেষ উপাখ্যানে এসে দাঁড়িয়ে আছি আমি, এটা বেশ জানি। আর কেন এই পরিণতি তাও জানি। আর বেশি সময় নেই আমার হাতে, বেশ বুঝতে পারছি। এই নিয়ে রুথিলার গোপ্রো, পেন ড্রাইভ, সব ডকুমেন্টস ঠিক আছে। কোনো ক্ষতি করিনি এগুলোর। এই চিঠিটা ওকে দিস। ভালো থাকিস। ওকে একটু বলিস পারলে যেন এই অধমরে ক্ষমা করে। আর রূপকের মুক্তির সুখবর ওকে জানিয়ে দিস। কত ঘন্টা পেরিয়েছে দেখি তো? 3 ঘন্টা পেরিয়েছে। এই তো আর খানিকের অতিথি আমি। রাফিদ আর কিছু বলতে পারল না। মুখ ভর্তি বমি করে ফেলল। সেই বমির সাথে প্রচুর রক্ত নির্গত হয়েছে। নুরা মারমা হতবিহ্বলের মতো চেয়ে রয়েছে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে তার নিজেকে। কেমন অদ্ভুত অনুভূতি। তবে কি রাফিদ সবটাই জানত? ইতোমধ্যে রাফিদ সবকিছু নুরাকে বুঝিয়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। যন্ত্রণায় ছটফট করছে, কাতরাচ্ছে। ইতোমধ্যে খিঁচুনিও শুরু হয়ে গেছে তার। তাহলে পরিকল্পনা অনুসারেই সবটা এগোচ্ছে। আর ঘরের ভেতর থেকে হিরণের চিৎকার আর কাতরানোর শব্দ ভেসে আসছে। হিরণ চিৎকার করে দরজা খুলতে বলছে। রুথিলা পরিকল্পনা বাস্তবায়নের আভাস পেয়ে বেরিয়ে এসেছে। হিরণকে রুমের ভেতর বন্দি অবস্থায় দেখতে পেয়ে অবাক হয়েছে প্রচুর। সে দ্রুত রান্নাঘরে এসে যেই দৃশ্যের সম্মুখীন হলো তা নিজ চোখে দেখাটা যে কতটা দুর্বিষহ তা কেউ আন্দাজ হয়তো করতে অক্ষম।
নূরার দিকে রুথিলা ধীর পায়ে এগিয়ে গেল, তারপর দৃষ্টি বিনিময় করল। সেই দৃষ্টির গহীনে যে কত ব্যথা লুকিয়েছিল তার কিছুটা নূরা উপলব্ধি করল। রুথিলাকে কিছু বলার সাহস হলো না তার। নিজের হাতে থাকা ক্যামেরা, পেন ড্রাইভার চিঠি রুথিলার হাতে গুজে দিয়ে দায়মুক্ত হতে চাইল। ততক্ষণে ব্যাপক সাইরেনের শব্দ ভেসে আসছে। নূরা মারমার স্বামী এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। নূরা মারমা ও স্বামীর পেছনে ছুটে গেল। রাফিদের দেহ আর ছটফট করছে না, অসাড় নিথর হয়ে পড়ে রয়েছে কেবল। চোখে ফুটে রয়েছে তীব্র আর্তনাদের ছাপ। দু ফোঁটা জলের চিকচিকানিও রাফিদের নেত্রকোণে দেখল রুথিলা। শব্দের তড়িৎ গতিতে ঘটছে যেন। মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগেই নতুন ঘটনার অবতারণা করছে, ফলে পূর্ববর্তী ঘটনায় রেশ কাটছেই না, বরং সবকিছু মিলিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলছে। রুথিলা নিজের হাতের জিনিসগুলোর দিকে দৃষ্টিপাত করতে চাইল, তবে চোখ তার বরাবরের মতোই অবাধ্য। যার দরুন পুনরায় মাটিতে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যাওয়া রাফিদকে দেখতে হলো তার। মাঝে বোধহয় কেটেছে বেশ লম্বা একটা সময়, কিন্তু মস্তিষ্ক তা ধরতে পারেনি। না হলে চোখের সামনে একটা মানুষ নিস্তেজ হয়ে গেল এত ক্ষুদ্রকায় সময়ে। বিচিত্র পৃথিবীতে এটাও বুঝি সম্ভব। রুথিলার ইচ্ছে করছে তার ভাইজানকে জড়িয়ে ধরে বলতে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কিন্তু আশায় যে সেগুড়ে বালি। নিজ হাতে সব তছনছ করে দিয়ে এখন কি দরদ দেখালে কোনো উপকার হবে? মনে মনে নিজেকে তিরস্কার করল রুথিলা। ছলো ছলো নয়নে দেখছে রাফিদকে। সময় সে তো বয়ে যায়, কিন্তু আপনজনের বন্ধন সে তো রয়ে যায়। রুথিলা শত বেদনার মাঝে যেন এক ফালি সুখ হয়ে অতি পরিচিত, অতি আকাঙ্ক্ষিত কণ্ঠস্বর ধরা দিল রুথিলার কর্ণকুহারে। সাথে হৃদয় খুব গভীরভাবে নাড়া দিল উক্ত বক্তার কণ্ঠস্বর। রুথিলা সেই কণ্ঠস্বরের মালিককে দেখতে চাইছে, কিন্তু কি করলে তাকে দেখবে রুথিলা তাই ভাবতে গিয়ে আনমনে তাকালো পিছু ফিরে। কোনো বলিষ্ঠ দেহের অধিকারী, অতি আকর্ষণীয় এক পুরুষাবয়ব তার অক্ষিপল্লবের সীমানায় দেখা দিল। নেহাতি কল্পনা ভেবে কাল্পনিক মানবের প্রতি বিক্ষুব্ধ রুথিলা চিৎকার করে ওঠে। গগনবিদারী সেই চিৎকারে নিস্তব্ধ পাহাড়ি জনপদে ত্রাস বিস্তার করতে সমর্থ। তবে হৃদয় বিদারক চিৎকার বলে দিচ্ছে তা এক আপনজন হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছে। রুথিলার পায়ের শক্তি ফুরিয়ে এসেছে। দাঁড়িয়ে থাকতে পারল না বিধায় ধপ করে মাটিতেই বসে পড়ল। তবে এই দৃশ্য দেখে সেই পুরুষাবয়ব আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে ঝাপটে ধরল মাটিতে বসা রুথিলাকে। রুথিলা এক প্রশস্ত বক্ষপিঞ্জরের ঠাঁই পেয়ে যেন আরো আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্বিতীয় দফায় চিৎকার করে কেঁদে উঠল আর অস্ফুট সুরে বলল, আমার ভাইয়া আর নেই রূপক, আমার ভাইয়া আর নেই। রূপক, তুমি আর একটু আগে কেন এলে না? আমার ভাইয়াকে আমি বাঁচাতে পারিনি। রূপ, আমি কি করে পারলাম? কথা সম্পূর্ণ করার সুযোগ পেল না রুথিলা। তার পূর্বেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল কারো বাহুডোরে। মাত্র দুটো মেয়ে মিলে আমার এতদিনের সাধনা নস্যাৎ করে দিল। ওদের তো সেই জন্য শাস্তি ভোগ করতেই হবে। অবশ্যই হবে। কটমটি কেউ বলে উঠল। তারপর সে পেনড্রাইভের ভেতরে থাকা ফাইলগুলো নষ্ট করতে নিজের দুহাতে একটা বিশাল আকারের পাথর উঠালো, তারপর তা দিয়ে সজোরে আঘাত করল পেনড্রাইভটিতে। মুহূর্তেই জিনিসটি ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়ে গেল। পেনড্রাইভটিতে বেশ অনেকগুলো স্থিরচিত্র ও ভিডিও ছিল, যার অধিকাংশই উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ হিসেবে যথেষ্ট। জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে এসে পুনরায় একটি ব্যাগ হাতে তুলে নিল। তাতে একটি গোপ্র ছিল। সেটিও মাটিতে ফেলে পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলল। তারপর শব্দ করে হাসতে লাগল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, সাথে করে নিয়ে যাচ্ছে পুরোটা দিনের স্মৃতি। মাঘ মাসের শেষ সূর্যাস্তের সেই মনোরম দৃশ্য দেখে উক্ত ব্যক্তির কঠিন হৃদয়ে আনন্দের দোলা বয়ে গেল। এমন মুহূর্তে কাঁধে সে স্পর্শ পেয়ে পিছু ফিরে তাকালো। তারপর হাসি মুখে বলে উঠল, আরে সুহানা যে, কখন এলে? আহা, এত বেশি কথা বলছো কেন? সব প্রমাণ লোপাট করেছ? সব করা শেষ?
বলেই উক্ত ব্যক্তি সুহানার কোমর ধরে নিজের কাছে নিয়ে এল। ফুল দিয়ে কপালে আছাড় পড়া কেশগুচ্ছ উড়িয়ে দিল মুক্ত অনলে। সুহানা মুখ লুকালো উক্ত ব্যক্তির উষ্ণ বুকে। হঠাৎই সুহানা অনুভব করলো তার কোমরের ঠিক উপরের দিকে ঈষৎ জ্বালাপোড়া করছে, আর ক্রমেই তা বেড়ে চলেছে। কোনো ধারালো বস্তু হয়তো ঢুকেছে সেখানটায়। সম্বিত ফিরে পেতেই বুঝলো কাজটা তার সামনে দণ্ডায়মান ব্যক্তিটি করেছে। অতি কষ্টে নিজের হাত যন্ত্রণা হওয়া স্থান অবধি নিয়ে গেল সে। তারপর স্পর্শ করতেই উষ্ণ স্রোতের প্রবাহ নিশ্চিত করল সুহানা। এই উষ্ণ স্রোত অন্য কিছুর নয়, তার শরীর থেকে প্রবাহিত রক্তের ধারা। তার মানে সে থকে গেল। শুষ্ক অধৈর্যরে জিভ দিয়ে আলতো স্পর্শে ভিজিয়ে সুহানা বলল, শেষমেশ আমায় ঠকালে? তোমার জন্য আমি কি করিনি বলো? রুথিলের সংসার জীবন তছনছ করতে সবসময় লেগে থেকেছি। রূপকের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। ওকে অচেতন করে ওর পিস্তল বদলেছি, যেটা দিয়ে মুহিতকে মেরেছিলে। মুহিতের লাশটাকে রাফিদের লাশ বলে সংবাদ সম্মেলন করেছি। ওগুলো তো তুমি নিজের ফায়দা লাভের জন্য করেছ। আমি না বললেও করতে। আর তোমাকে ছেড়ে দেয়া মানে জীবন হাতে নিয়ে ঘুরে বেড়ানো। সাগর তো কোনো প্রমাণ রাখে না। সরি ডার্লিং, এসো আর একটু কাছে। আমার তরফ থেকে শেষ চুম্বন তোমার জন্য। এটুকু বলেই সাগরত সুহানার চিবুক ধরে উঁচু করল। তারপর সুহানার অধৈর্যগুলকে নিজ আয়ত্তে আনতে যেই এগুলো, অমনি তড়িৎ গতিতে একটি বুলেট এসে বিকট শব্দের হিল্লোল তুলে সাগরতের মাথা ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে একটি গাছে আটকে যায়। সাগরত লুটিয়ে পড়ে মাটিতে। ঘটনাটি ঘটতে ন্যানোসেকেন্ড সময়ও হয়তো নেয়নি। কিক্ষণ স্তম্ভিত নয়নে ফাইল ফাইল করে চেয়েছিল সুহানা। তারপর ভূপৃষ্ঠের দিকে দৃষ্টিপাত করে দেখে সাগরতের নিথর দেহ পড়ে রয়েছে ঠিক তার সামনে। তার নিজের চক্ষুজোড়াও ঝাপসা হয়ে এলো, গুলি করা ব্যক্তিকে দেখতে পেল না। নিজেও ঢলে পড়ল মাটির ওপর। আর কিছুটা সময় রক্তক্ষরণ চললে হয়তো সেও পাড়ি জমাবে মৃত্যুর দেশে। মূল অপরাধীদের উদ্ধার করতে পেরে শামীমের মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। তারপর সে নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। মুখে স্বস্তির ছাপ ফুটিয়ে বলল, রূপক স্যার, অস্ত্র পাচারকারী চক্রের প্রধান কনস্টেবল সগ্রত ও সিলেট জোনের এসআই সুহানা দুজনেই মৃত। সাগরতকে ডাইরেক্ট ফায়ার করেছি। অবশ্য রুথিলা ম্যামের কালেক্ট করা এভিডেন্সগুলোকে সেভ করতে পারিনি। ইটস ওকে। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। ওয়েল ডান ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। উৎফুল্ল হয়ে এসআই শামীম বলল, প্রতিটি সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয় দুদিন যাবৎ একটি ঘটনাকে ঘিরিয়ে আবর্তিত হচ্ছে। বিশিষ্ট রাজনীতিবিদ থেকে কুখ্যাত সন্ত্রাসী হয়ে ওঠা রাফিদের সকল অপকর্ম একে একে জনসম্মুখে উন্মোচিত হচ্ছে। পাশাপাশি কনস্টেবল সাগরত ও এসআই সুহানার রহস্যজনক মৃত্যুর রহস্য। ধারণা দুজনে সুইসাইড করেছে। কিন্তু কেন? এসব সংবাদ শুনে দেশের জনগণ অবাক তো হচ্ছে, সাথে চরম বিস্মিত। রুথিলে টিভির রিমোট চেপে তা বন্ধ করে দিল। রূপক চমকে উঠল হঠাৎ পরিবেশ নিস্তব্ধ হয়ে যাওয়ায়। পিছু ফিরে দেখল রুথিলা রিমোট হাতে দাঁড়িয়ে রয়েছে আয়েশি ভঙ্গিমায়। রূপক কিছু একটা ভেবে বলে উঠল, এখন কেমন আছো? রুথিলা কথাটি শোনামাত্র তার হাত থেকে রিমোটটি সশব্দে ভূপৃষ্ঠে পতিত হয়ে শব্দের আলোড়ন তুলল। রূপক বসা থেকে দাঁড়িয়ে গেল। দ্রুত এগিয়ে গিয়ে রুথিলাকে দুহাতে ধরল। তারপর বলল, তুমি ঠিক আছো তো? এত দুর্বল শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে আসলে কেন? আমাদের সম্পর্কে এত ফর্মালিটি কি কখনো ছিল? তুমি আমায় দেখলে বুঝে যেতে আমি কেমন আছি, কি ভাবছি। সেই তুমি আজ আমায় জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? এটা শোনার পর আমি ঠিক থাকতে পারিনি রূপ। আমি ঠিক থাকতে পারিনি। রূপক প্রত্যুত্তরে কিছু না বলে রুথিলার কপালে আলতো করে চুমু খেল। তারপর আলতো করে রুথিলাকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে আবদ্ধ করল। ডান হাত দিয়ে রুথিলার মাথার চুলগুলো ঠিক করে তার মাথায় দুবার চুমু খেল। তারপর লম্বা শ্বাস নিল। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল।
অনেকদিন পর রূপকের এতটা কাছে এসে রুথিলার খুব অস্বস্তি হচ্ছিল। তবুও মুখ বুজে দাঁড়িয়ে রইল আর সময়টাকে উপভোগ করতে চাইল। রূপক অস্ফুট স্বরে বলল, আমি আজও বুঝি তোমার চাহনির অর্থ। তবুও অনেকটা সময় পেরিয়েছে তো। স্বাভাবিক কথাবার্তা বলতে গেলে কেমন যেন অস্বস্তি কাজ করে। আমি জানি আমার সান্নিধ্যে তোমারও এমন অস্বস্তিকর অনুভূতি হচ্ছে, তাই টুকটাক কথা বলে স্বাভাবিক হতে চাইছিলাম। তবে মহারানী যে বড্ড বেশি বুঝে ফেলেন। আমায় ক্ষমা করে দাও রূপ, প্লিজ। আর কখনো বেশি বুঝতে চাইব না, তোমাকে ভুল বুঝবো না। তোমাকে যদি ক্ষমা নাই করতাম, আবার কি বিয়ে করতাম নাকি? বোকাটা, সব সময় খালি কান্না, আর যেন কাঁদতে না দেখি। রূপক হাসি মুখে বলল, সেদিন আমি অবাক হয়েছিলাম, তবে খুব খুশি দ্বিতীয়বারের মতো তোমার স্ত্রী হতে পেরে। রূপ, চল দূর সীমানায় পাড়ি জমাই। নিজেদের সংসার পুনরায় সাজাই, যেখানে কোনো ভয় থাকবে না, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। শুধু তুমি আর আমি, আমাদের অনাগত ভবিষ্যৎ। আমাদের ছোট্ট পৃথিবী চল না নিজ ভালোবাসায় রাঙিয়ে সাজাই। রুথিলা রূপকের চোখে চোখ মিলিয়ে বলল, প্রেমঘন সন্ধ্যায় শুধু হবে প্রেমালাপন, অন্য কথা হবে কোনো একদিন। শুধু তুমি আর আমি তো আছি। রাঙাতে চাও নিজেকে আমার রঙিন ভালোবাসার ছোঁয়ায়, ডুবতে চাও আমাতে। রুথিলা লাজুক এসে বলল, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। তারপর রূপককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজেদের ভালোবাসাময় খুনসুটিতে কপত কপতি মেতে উঠল। তাদের রঙহীন জীবনে এসেছে রঙের ছোঁয়া। বসন্তের মাতাল হাওয়ায় প্রেমময় সন্ধ্যায় তারা হারালো এক ভালোবাসার জগতে। ফাল্গুন যে এসেছে প্রেমের বার্তা নিয়ে। সেই বার্তা কি প্রত্যাখ্যান করা যায়? কি বলছো তুমি? তার মানে এই চক্রের প্রধান ছিল স্বাগত ভাই? তুমি এতদিন তার সাথে থেকেও বুঝলে না? চমকিত প্রেমার কথায় বিস্ময় প্রকাশ পেল। বুঝলে প্রেমা মানুষ চেনা বড্ড কঠিন। আমি সেই কঠিন কাজে বরাবরের মতো ব্যর্থ। সেদিন আমরা যখন ফোর্স নিয়ে নুরা মারমার বাড়িতে পৌঁছলাম, নিয়ে দেখি রাফিদ হিরণ মরে পড়ে রয়েছে। ওদের মারার প্ল্যান কিন্তু আমার ছিল না। ওটা রুথিলা ম্যাম আর নুরা মারমার ছিল। আর পথে আরো 4 জনের লাশ বিভিন্ন জায়গায় পেয়েছি। ওদের প্রত্যেককে পটাশিয়াম সায়ানাইড দিয়ে মারা হয়েছিল। পায়েসের সাথে মিশিয়ে দেয়া হয়েছিল, বিধায় কেউ সন্দেহ করেনি। আর মজার বিষয় শুনবে, পাহারাদারগুলোকে বিষ না দিয়ে ঘুমের ঔষধ দেয়া হয়েছিল। মানবাধিকার কর্মীরা আসলেই মানবিক। সে যাই হোক, তারপর রূপক স্যার যখন ম্যামকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিলেন, তার হাতে থাকা পেনড্রাইভ আর গোপ্রো ওখানেই রয়ে যায়। হঠাৎ দেখি স্বাগত কাউকে ফোন করলো। কথাগুলো শুনেই নিশ্চিত হয়ে যাই ও হচ্ছে চক্রের প্রধান। তারপর গোপনে নজর রাখতে আরম্ভ করলাম। দেখলাম গোপ্রো আর পেনড্রাইভ নীরবে তুলে নিয়ে স্বাগত গায়েব হয়ে গেল। সবটা বিধিনী রূপক স্যারকে বললাম। শামীম একটু থামল। এই থামলে কেন, এরপর কি হলো বলবে না? প্রেমা অস্থির হয়ে বলল, আরে আমাকে শ্বাস নিতে দেবে তো নাকি? শ্বাস নিয়েছো তো, এবার বল। স্যার তারপর আমাকে বললেন, রাফিদের লেখা চিঠি উনি পড়েছেন, সেখানে স্বাগত যে তাদের চক্রের মূল এই সম্পর্কে বলা আছে। একে বাঁচিয়ে রেখে বিচার করলে পুলিশ বাহিনীর দুর্নাম হবে। এর চেয়ে গোপনে আবর্জনা দূর করাই হবে শ্রেয়। তার পরের দিন অর্থাৎ আজ বিকেলটাই ছিল এর জন্য মোক্ষম সময়। স্যারের কথা অনুযায়ী সবটা করেছি, বলে থামল শামীম। আচ্ছা, তাহলে রূপক স্যার আর সাগরতকে যে মাদক মামলায় প্রায় 2 দিনের মতো গ্রেফতার রাখা হলো, সেটা কি করে সম্ভব হলো? ওটা সাগরত নিজেই করেছিল, যেন অপারেশনে রূপক স্যার অ্যাটেন্ড করতে না পারে। কিন্তু রাফিদ খেলা পাল্টে দেয়। সেনাবাহিনীকে নিজের করা অপরাধ স্বীকারের পাশাপাশি মিথ্যে অভিযোগ নিজের কাঁধে তুলে নেয়, যে ওর লক্ষ্যে দিয়ে রূপককে ফাঁসিয়েছে। অবাক হয়ে সবটা শুনছিল প্রেমা। তার মনে আবার প্রশ্নের উদয় হলো, বিধায় জিজ্ঞাসা করল, কিন্তু রাফিদ হঠাৎ এত ভালো হয়ে গেল কেন? আর নুরা মারমা কি আদতে উপজাতি?
রাফিদ হয়তো নিজের অপরাধের জন্য অনুতপ্ত ছিল। সঠিক ঘটনা আমিও জানি না। নুরা মারমা উপজাতি নয় ঠিক। সে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। তার স্বামী ইসাই মারমার সাথে প্রেমের পর পরিণয়, তাই নিজেকে উপজাতি বলেই পরিচয় দেয়। ওহ, আমার না আরো অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, মনে আসছে না। আর জানতে হবে না, এবার আমায় জানো। আমায় নিয়ে ভাব। আর গতকাল অন্যের জন্য চিন্তা করে শেষ হবে। ধুর সরো, হিসেবগুলো মিলিয়ে দেখি। কি বুদ্ধিমান চক্র ছিল। মনে পড়েছে শামীম। নীলগিরিতে তো এরা অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল, তাই না? তাহলে কেন মারমা কিশোরী সহ আদিবাসী কিশোরীদের নৃশংসভাবে খুনও করা হয়েছিল? তাছাড়া রুথিলাকে নিয়ে নীলগিরি ছেড়ে নীলাচলে নুরা মারমার বাড়িতেই বা কেন আনলো? উফ, তুমি বড্ড জেদি। নীলগিরিতে ওদের অস্ত্রের ডেরা ছিল। এগুলো চোরাই পথে মিয়ানমার হয়ে নাফ নদীর মাধ্যমে বাংলাদেশের টেকনাফে ঢোকে, এরপর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়, তারপর মালয়েশিয়ায় চলে যায়। আমরা অনেক অস্ত্র জব্দ করেছি নীলগিরি থেকে। আর রুথিলাকে ওখানে রাখাটা অনিরাপদ ছিল। সাগ্রত রূপক স্যারের সাথেই ছিল, তাই তার পদক্ষেপগুলো খুব সহজেই জেনে যাচ্ছিল। হিরণকে দ্রুত স্থান পরিবর্তন করতে নির্দেশ দিয়েছিল ও। একটা বিশাল সিন্ডিকেট ছিল এই চক্রটার। আর খুন করার উদ্দেশ্য ছিল পাহাড়ি জনপদে আতঙ্ক সৃষ্টি করা, যেন লোকজন ওই এলাকায় চলাচল বন্ধ করে দেয় আর ওরা নির্বিঘ্নে অপকর্ম চালিয়ে যেতে পারে। এছাড়া ওরা প্রচণ্ড নারীলোভী ছিল। এরপর নিশ্চয়ই জানতে চাইবে নুরা মারমা আসলে কার লোক। তাই তো বুঝলি কি করে জান? লাজুক এসে নত মস্তকে বলল প্রেমা। আহা, কি মধুর ডাক। কাজের সময় যান না, আর কাজ ফুরলেই যান। আমি আর কিছুই বলবো না। দেখি সর, ঘুমোতে দাও, কাল আবার ডিউটি আছে। কপট রাগ দেখিয়ে বলল শামীম। প্রেমা আকস্মিক এক অদ্ভুত কাজ করে বসল। নিজের বালিশ ছেড়ে উঠে এসে শামীমের গালে আলতো করে নিজের অধৈর্যরা ছোঁয়াল। এহেন কাণ্ডে শামীমের চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। যেই মেয়ে লজ্জায় এখনো মুখ তুলে কথা বলে না, সে অভিযানের ঘটনা জানার জন্য সাক্ষাৎ চুমু খেয়ে ফেলল। শামীম উঠে বসলো আর বলল, তুমি এটা কি করলে? কেন? একটু চেক করলাম তুমি ঘুমিয়েছ নাকি। এতটুকু বলেই দাঁতে জিভ কাটল প্রেমা। তারপর দ্রুত গতিতে শামীমের বুকে মুখ লুকিয়ে বলল, প্লিজ বল না, তাহলে আর বিরক্ত করব না। নুরা মারমা রুথিলা ম্যামের পরিকল্পনা অনুসারেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিরণের বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। আর রুথিলা ম্যামকে ব্ল্যাকমেইল করেছিল রাফিদ নুরা মারমার ক্ষতি করবে এই বলে। সে তো আর জানত না সে নিজেই জালে ধরা দিয়েছে। সেদিনের ওগুলো সব সাজানো নাটক ছিল। নুরা মারমা এক্ষেত্রে রুথিলা ম্যামের পক্ষেই কাজ করেছেন। অথচ রাফিদ জানত যে নুরা তাদের কথায় রুথিলার সাথে থাকে এবং ওর গোপন তথ্য জানিয়ে দেয়। কিন্তু বাস্তবে ঘটনা সম্পূর্ণ বিপরীত। বাহ, বেশ জটিল। তুমি ঘুমাও তবে, আমি একটু আসি। বলে প্রেমা উঠতে নিলেই শামীম এক ঝটকায় তাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। প্রেমা লজ্জায় লাল হয়ে শামীমের বুকেই মুখ লুকায়। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায় রুথিলার। চোখ মেলে আশেপাশে তাকিয়ে দেখে সে রূপকের পাশে শুয়ে আছে। নিজের অনাবৃত দেহের দিকে দৃষ্টিপাত হতেই রুথিলার সুখকর কিছু স্মৃতি স্মরণ করে আনমনে হেসে ওঠে। তারপর পুনরায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম যেন আর ধরা দিতেই চাইছে না। অগত্যা বিছানায় উঠে বসল সে। তারপর আস্তে আস্তে রূপককে ডাকতে থাকে, এই রূপ, ওঠো না প্লিজ, আমার ঘুম আসছে না। আবার নির্ঘাত ভুলভাল ভেবেছ? সুহানা আর নেই। মুহূর্তে রুথিলার চোখ মুখ শক্ত হয়ে গেল। রূপকের মুখে অন্য কোনো মেয়ের নাম শুনলে মনে হয় তা যেন ধারালো তীরের ন্যায় বুকের ঠিক মাঝ বরাবর আঘাত হানে। সমস্ত রাগ খানিকটা সময়ের মাঝেই রূপ নিল অশ্রুধারায়। নিঃশব্দে কাঁদতে চাইলেও শব্দ হয়ে যায়।
ফলে রূপকের ঘুম আকস্মাৎ ডুবে যায়। সে হন্তদন্ত হয়ে উঠে বসে, আর তাতেই রুথিলার কান্নার বেগ বাড়তে থাকে। রূপক বলে, এই রুথি কাঁদছ কেন? ভাইয়ার সাথে সাথে আমিও পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিলে ভালো হতো। আমরা দুজনই জন্মের হতভাগা। কিংবা ওকে সহ আরো 5টা খুনের পরিকল্পনার সাথে জড়িত থাকার দায়ে আমার ফাঁসি হলেই ভালো হতো। অন্তত মাঝরাতে নিজের স্বামীর মুখে বাইরের একটা মেয়ের নাম শুনতে হতো না। নাক টানতে টানতে কথাগুলো বলল রুথিলা। একটা থা অফর দেওয়া উচিত তোমাকে। আর তুমি সেলফ ডিফেন্স করেছ, এর জন্য তোমার শাস্তি হবে কেন? আর কোন মেয়ের নাম নিয়েছি আমি? কান্নার বেগ বাড়িয়ে রুথিলা বলল, এই তো একটু আগেই বললে সুহানা আর নেই। হ্যাঁ ঠিকই তো বলেছি, ওই গ্যাংয়ের লিডার দুটোকেই তো এনকাউন্টার করেছে এসআই শামীম। কি? হকচকিত হয়ে বলল রুথিলা। তোমাকে বলা হয়নি আর একটা জিনিসও দেয়া হয়নি? বলে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে রূপক একটা কাগজ বের করে পুনরায় বলল, ধর এই চিঠিটা। রাফির ভাইয়া তোমাকে দিতে বলেছিল, কিন্তু তুমি জ্ঞান হারালে, তারপর অসুস্থ হয়ে পড়লে, তাই আর দেইনি। রুথিলার সেদিনের কথা পুনরায় স্মরণ হলো। বিভীষিকাপূর্ণ মুহূর্তেরা পুনরায় দগ্ধ হৃদয়ে আঘাত করল। কম্পনরত হাত বাড়িয়ে চিঠিটা নিল রুথিলা। খুলে পড়তে আরম্ভ করার পূর্বে রূপক ওকে নিজের নিকটে টেনে নিয়ে বাহুডোরে আবদ্ধ করল। তারপর বেডসাইড টেবিলের ল্যাম্পটি জ্বালিয়ে দিয়ে চোখের ইশারায় পড়তে বলল। রুথিলা পড়তে আরম্ভ করল। আমার আদরের ছোট্ট রুথি, ঝটপট করে মূল কথাগুলো লিখে যাচ্ছি, কারণ হাতে সময় খুবই কম। একটা ভাইয়ের কাছে সবচেয়ে জঘন্যতম বিষয় কি জানিস? নিজের বোনের চোখে নিজেকে নিয়ে ঘৃণা দেখা। আমার ক্ষেত্রেও তাই হলো। তুই আমায় কতটা ঘৃণা করিস তা আমি পায়েসে বিষ মেশানো দেখেই বুঝে গিয়েছিলাম। তাই আর নিজের বাঁচার ইচ্ছে হয়নি। 2 বাটি পায়েস খেয়ে নিজের মৃত্যু ত্বরান্বিত করব তুই দেখে নিস। তবে যতক্ষণে তুই চিঠিটা পড়বি ততক্ষণে আমি দূর আকাশে তারা। আমার মতো পাপিষ্ঠের জন্য চোখের জল ঝরাবি না। আমি যখন রাজনীতিতে জড়িয়েছি তখনই লোভে পড়েছি, আর সেই লোভেই আমার সর্বনাশ লেখা। কালকে অবধিও আমি লোভী ছিলাম, তবে তোর মুখে নিজের সম্পর্কে ঘৃণাযুক্ত বাক্য শুনে আত্ম উপলব্ধি হলো। নিজের জীবনের প্রতি ঘৃণা সৃষ্টি হলো। আর আমি কিন্তু এই গ্রুপের লিডার না। কনস্টেবল সাগ্রত আর এসআই সুহানা হলো লিডার। রূপককে এতটুকু বলিস, ও নিজেই সবটা বের করবে। ভালো থাকিস। হিরণ চলে এল বোধ হয়। ইতি। রুথির ভাইয়া। চিঠিটা ভাঁজ করে রূপকের কাঁধে মাথা রেখে বলল রুথিলা, যা হয় ভালো জন্যই হয়। যে যাওয়ার সে হয়তো গিয়েছে। আমার সরি তোমাকে রাগ দেখিয়েছি বলে। 2টো প্রশ্নের উত্তর দাও তো। বল কি প্রশ্ন? আমার গোপ্রো আর পেন ড্রাইভ কি তবে সাগ্রত নামক লোকটাই নষ্ট করেছে? তুমি তো বলেছিলে নষ্ট হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে তা বলনি। হ্যাঁ, এটা সাগ্রতের কাজ। ওহ রুথি, তুমি আমার মুখে ওই সুহানার নামটা শুনে এত রিয়েক্ট করলে, অথচ আমায় যখন ছেড়ে গিয়েছিলা ওকেই বিয়ে করতে বলে রেখে গিয়েছিলে চিঠিতে। তখন আমার কেমন লেগেছিল বল? আহারে সরি বেবি, কিঞ্চিত এসে বলল রুথিলা। রূপক জানে রুথিলার মনের অবস্থা। সে যে রূপকের সামনে নিজেকে স্ট্রং প্রমাণ করতে চাইছে তাও জানে, তবে কিছু বলল না। থাক না, মেয়েটা নিজের মতো। সূচনায় সমাপ্তি ঘটিয়ে হারিয়েছিল সে দূর ঠিকানায়, সমাপ্তিতে ঘটিয়ে সূচনা সে ফিরেছে আবার নিজ ঠিকানায়। এটাই কি যথেষ্ট নয়? এই ভাবনার অন্তরালে হারিয়ে রূপকের মুখে ফুটল তৃপ্তির হাসি। রুথিলাকে পরম মমতায় আগলে নিয়ে চোখ বুজে রইল। রুথিলা পরম আবেশে ফোটা কয়েক জল বিসর্জন করে মনে মনে বলল, তোর সূচনায় হোক আমার সমাপ্তি। সমাপ্ত।